ছোট মুখে বড় কথা বললাম, কিন্তু আমার এটা অনেক দিন ধরে মনে হয়। আমার বাবা বিজিবি করে, বিজিবি নেতাদের সাথে ফটো, টিএমসি নেতাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল। খুব তাড়াতাড়ি ব্যালেন্স করতে হবে, পার্টিকে। বিগড়ে আছে অনেক কিছু, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে খুব তাড়াতাড়ি। তার মানে তোমার মতে এখন আমাদের স্কুলে এবং সবাই সেটাই বলছে যে সেক্স এডুকেশন হওয়া উচিত। সঠিক ওয়েতে পড়াশোনা করালে অনেক উপকার হবে গো। মানুষের মাইন্ডসেটটাই মেন আজকাল। তো অনেকে বলে যে ইউটিউব বা ফেসবুকে তুমি যদি টাকা ইনকামের জন্য শুধুমাত্র আসো তাহলে নাকি সাকসেস পাবে না। প্রথম ধান্দা টাকাই থাকে। আমারও প্রথম ধান্দা টাকা ছিল, অভাব অনটন ছিল, তাই আমি বলবো না যে না আমি শুধু ভালো মানুষের ভালোবাসার জন্য এসেছি। আমি প্রথম অবস্থা টাকার জন্যই এসেছি। তুমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাও তোমার এলাকার, হ্যাঁ এবার আঞ্চলিক ভাষায় বানাই, এবার আমার রাজবংশী ভাষায় বানাই। বলছি আমরা ছোটতে ভেবেছিলাম হয়তো আমাদের ভাষাটা অশুদ্ধ ভাষা, কিন্তু পরবর্তীতে বুঝলাম না, ভাষা তো আর কখনো অশুদ্ধ হয় না। আমাদের রাজবংশী ভাষার মধ্যে ব্যাকরণ আছে। তোমাকে কখনো দেবদা অ্যাপ্রোচ করেনি যে আমার ছবিতে কাজ কর? খুব প্রশংসা করেছিল, খুব ভালো। সামনাসামনি গেলে ইয়ার কি করে, কলকাতার থেকে মডেল নিয়ে গিয়ে শ্যুট করছিস সামনে বলে, এত এই বদমাসটাকে বিয়ে করলে কি করে, অ্যাঞ্জেলকে বলে। আচ্ছা, দ্যাটস ইট। দর্জি মামা ব্যাপারটা কি? আপডেট দেখলাম, নতুন কিছু আসছে। আর আমার ভালো হবে এখানে একটা বিগেস্ট কিছু অ্যানাউন্স করতে যাচ্ছি আমি, ভিডিওর মিডিলে বা কোথাও বলবো। আজকে আমার সাথে আছে দর্জি মামা, মানে আমের আচার গানের ওনার, মালিক, মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটার, দ্য বং মিডিয়া, উজ্জ্বল। ওয়েলকাম উজ্জ্বল। তোমাকে নমস্কার জানাবো। নমস্কার। নমস্কার দাদা। চলো বন্ধু বন্ধু আজকে পডকাস্ট। হ্যাঁ, তো প্রথমে তোমাকে স্বাগত জানাই আমাদের নতুন একটা জার্নি শাহী বাংলা পডকাস্ট। আগে বলো কেমন আছো? অল টাইম গুড থাকে, অল টাইম ধামাকা। একদম, সবাই মানে তোমার ফ্যান্সরাও খুব ধামাকা থাকে এবং সবসময় তোমাকে দেখি এবং দেখতে পাই, সেখান থেকে বুঝতে পারি যে তুমি অলওয়েজ ধামাকা থাকো। তাহলে আজকের পডকাস্টটা খুব ধামাকাদার হোক। আগে বলে এই দর্জি মামা ব্যাপারটা কি? আপডেট দেখলাম, নতুন কিছু আসছে। এটা বললে যেহেতু ভিডিওর মিডিলে বা কোথাও বলবো, ভিডিওটা পুরোটা দেখো। হ্যাঁ, পুরোটা দেখো। দর্জি মামা বলে কিছু একটা আসছে, ঠিক আছে? ওই জন্য কিন্তু কলকাতায় এসছে বলে আজকে কিন্তু দেখা করার সময় পেলাম স্যারের, না তো সময় পাচ্ছিলাম না, ঠিক আছে? আর আমার ভালো হবে এখানে একটা বিগেস্ট কিছু অ্যানাউন্স করতে যাচ্ছি আমি। হ্যাঁ, পডকাস্টটা দেখো। তো পডকাস্টটা দেখো, অ্যানাউন্স করবে। আমাকে বলো তোমার আগে সবার মতো যেটা জিজ্ঞাসা করে, জার্নিটা স্টার্ট করো। বলো যে এই ভিডিও ক্রিয়েট করা বিষয়টা প্রথম মাথায় কখন এলো, কিভাবে এলো এবং কাকে দেখে ইন্সপায়ার হলে? কি বলি বলো তো, মানুষ কোনো কাজ করে হয়তো অনেক কিছুর উদ্দেশ্য করে, সেরকম আমিও মানে একটা শুধু কারণ যদি বলি যে টাকার সমস্যার জন্য করেছি বা এখান থেকে ইনকাম হয় বা আমি কমেডি করতে ভালোবাসি, তাহলে ভুল বলবো। অনেক কিছু, ধরো একটা ইনকামের জন্য এসেছি, কমেডি করতে ভালোবাসি, সেই কমেডি করতে এসেছি, বাড়ি থেকে ইনকাম করা যাবে, বড় কিছু স্বপ্ন নিয়ে এসেছি, এই সব উদ্দেশ্য রেখেছি। উদ্দেশ্যগুলো আসলে কি করে, প্রথম অবস্থায় পড়াশোনা করেছিলাম, সবার মতো আমারও ইচ্ছা ছিল চাকরি বাকরি করবো, তার পাশাপাশি ব্যবসা করার স্বপ্ন ছিল। ছোটোবেলায় না ইউটিউবে বা বিভিন্ন লোক অনেক রকম ব্যবসার কথা বলতো, সেখান থেকে আমি ব্যবসা ট্রাই করেছি, পাইনি, কিচ্ছু করতে পারিনি, নলেজ ফলেজ ছিল না। সো তারপরে বিভিন্ন কিছু করেছি পারিবারিক সমস্যার জন্য। মানে আমাদের মানে আমার বাবার ছোটোর থেকে আমি দেখেছি টাকা চলে গিয়েছে, যত টাকা ছিল চিকিৎসা করতে। কখনো মা অসুস্থ, দাদা ছিল, দাদা অসুস্থ, তারপরে একটা অভাব অনটনের জীবন আসছিল। সেই মুহূর্তে আমি ইনকামের রাস্তা খুঁজতেছিলাম, লেবারি করেছি, এই করেছি, সেই করেছি, সবশেষে ইউটিউব। অনেকে বলে যে ইউটিউব বা ফেসবুকে তুমি যদি টাকা ইনকামের জন্য শুধুমাত্র আসো তাহলে নাকি সাকসেস পাবে না। আর তুমি বললে যে টাকা ইনকামের জন্য এসছিলাম, তো ব্যাপারটা কি? প্রথম ধান্দা টাকাই থাকে। আমারও প্রথম ধান্দা টাকা ছিল, অভাব অনটন ছিল, তাই আমি এসেছি ক্রিয়েটর হতে। পরবর্তীতে গিয়ে কন্টেন্টের প্রতি ভালোবাসা, অডিয়েন্সের প্রতি ভালোবাসা হতে হতে এখন আর টাকা ম্যাটার করে না। একদম সাদা কথা, বলবো না যে না আমি শুধু ভালো মানুষের ভালোবাসার জন্য এসেছি। আমি প্রথম অবস্থা টাকার জন্যই এসেছি, যে আমার একটা অভাবের সংসার, সেখানে আমি বাবা মাকে কী করে দেখবো, অভাব সংসারটা কী করে স্বভাবের বা ভালো সংসার নিয়ে আসবো। তোমার এই উত্তরটা খুব ভালো লাগলো এবং এবং আমি তোমার মধ্যে, আমার একটা বন্ধু ছিল তাকে খুঁজে পেলাম, বলরাম সিং বলে আমার একটা বন্ধু ছিল যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম। তো আমরা সবাই একটা জায়গায় দাঁড়িয়ে আছি ক্লাসে, হ্যাঁ, ইলেকট্রনিক্স ক্লাস। তো ওকে জিজ্ঞাসা করছে, সবাইকে জিজ্ঞাসা করছে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে কেন এসছো, ঠিক আছে? মানে রিলেট করতে পারছি ব্যাপারটা, ওই জন্য বলছি। তো
তো সবাই বলছে যে আমি তুমি বিটেক কেন করছো, বলছে আমি এমটেক করব, আমি চাকরি করব, এ করব। কিন্তু বলরাম সিং বলে আমার বন্ধুটা ছিল, যে তোমার মতো অ্যান্সার দিয়েছিল যে স্যার আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি টাকা ইনকাম করার জন্য। হুম। ঠিক আছে, তোরা আমাদের প্রফেসরটা বললো একমাত্র এরাই এই সত্যি কথা বললো, হ্যাঁ, যে টাকা ইনকামের জন্য আমি পড়াশোনা করতে এসেছি, ইঞ্জিনিয়ারিং করতে এসেছি, বাকি তোরা সব ফর্মালিটি মেনটেন করলি, যে না এটা বলা যাবে না। একদম। পরবর্তী ইঞ্জিনিয়ারিং করতে করতে না একটা সময় দেখবে ওর ওইটার প্রতি ভালোবাসা আসবে, তখন রেসপেক্ট ব্যাপারটা আসবে। অ্যাকচুয়ালি যখন অভাবের সংসার থাকে না, টাকা ছাড়া মাথায় কিছু ঘোরে না ভাই। আমার সেরকম অভাবের সংসার ছিল, আমার টাকাই শুধু চিন্তা ছিল, কি করে টাকা ইনকাম করবো। কখনো লেবারি করেছি, কখনো এই করেছি সেই করেছি। হ্যাঁ, হোটেলে তোমার আমি এই গল্পটা শুনেছিলাম লেবারির ব্যাপারটা, তুমি মানে এটা কি তুমি এখানেই করতে না বাইরেও গিয়েছো? না এইসব কথা আর বলতে চাই না, বুঝলে, যে পরে সিম্পিতি নিয়ে এইসব আমি শর্টকাট বলে দিয়েছি, যেটা ফ্যাক্ট আর কি। হ্যাঁ। আমি টাকা ইনকামের জন্য অনেক রাস্তা খুঁজছিলাম, তার মধ্যে অন্যতম ইউটিউবে আমি একটা সফলতা পেয়েছি। এবার তোমার প্রথম ভিডিও যেটা ছিল, যেটা ভাইরাল হয়েছিল, সেটা সেটা কোন ভিডিওটা ছিল এবং কতদিন আগে? সবার প্রথম যে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে ও হ হ আউলি যায় এরকম একটা আমাদের রাজবংশী ভাষায় ভিডিও করেছি। হ্যাঁ। তো সেটা প্রথম ভাইরাল গিয়েছে আমার, বলা চলে। তারপরে বাবার সঙ্গে, তারপরে ঠাকুমা এসে তো পুরো ঝিঙ্গালালা করে দিল। হ্যাঁ। ঠাকুমাকে দেখতে পাই না ভিডিওতে। ঠাকুমা অসুস্থ, ঠাকুমা তো আমার জীবনের প্যারাসিটামল, আমার সাকসেসের প্যারাসিটামল বলা চলে। হ্যাঁ, পুরো ঝিঙ্গালালা করে দিয়েছে লাইফটা। আর মানে কোনো এমন ভিডিও নেই যেটা মানে লোক দেখেনি বা ভাইরাল যায়নি। আসলে ঠাকুমাকে নিয়ে এখনো যদি ভিডিও করি বিশাল হিট যাবে। বিশাল hit যাবে। আমি করতে চাই না, করাতে চাই না। এখন অসুস্থ, আমাকে ভাইরাল করে দিয়েছে, এখন নিজেকে রাস্তা দেখিয়ে দিয়েছি। সে অতি সামলা। সামলা, কত বড় বাপের বেটা হচ্ছে সামলা। এখন আমি পারবো কিনা সেটা আমার উপর। তোমার ইয়েতে মানে ভিডিওতে মানে ভিউজ এত পরিমাণে আসে, যেটা আমার দেখা বাংলায় সব থেকে বেশি ভিউজ একমাত্র তোমার ভিডিওতে আসে। আমি দেখিনি কারো, মানে গোটা ওয়েস্ট বেঙ্গলেও দেখিনি। এটার কোনো সিক্রেট আছে কিভাবে আসে এত ভিউজ? এটার একটাই সূত্র আছে আমার কাছে, বুঝলে। আমি আমার কন্টেন্ট বানানোর পরে আমি 10 বার দেখবো আমার কেমন লাগলো। বোরিং লাগলে, এক ফোঁটা বোরিং লাগলে আমি আপলোড করি না। বিশ্বাস করো, আমি একটা সময় হয়তো যেগুলো আমি আপলোড করিনি ভিডিও, সেগুলো আপলোড করবো হয়তো। মানে এক কথায় আমার বং মিডিয়াতে তোমরা হয়তো দেখেছো 200 ভিডিও টোটাল আমি আপলোড করেছি, কিন্তু তার পিছনে হয়তো আমি 500টা ভিডিও আপলোড করে এডিট করে রেখে দিয়েছি, আমি আপলোডই করিনি। মানে পরিশ্রম গিয়েছে সেটা ম্যাটার না, আমার চয়েস আছে তো। অডিয়েন্স, আমার চয়েস না থাকলে মানুষ কি চয়েস করবে। সেরকম আমি আমার গান বা আমার কন্টেন্ট যেটাই বানিয়েছি, আমি 10টার মধ্যে 2টা আপলোড করেছি। এখন আমি গান নিয়ে কাজ করছি বেশি। এখন বেশি গান নিয়ে হ্যাঁ, কাজ করছো। প্রায় 40-50টা, হয়তো তারও বেশি, গুনিনি। গান বানিয়ে রেখেছি, কিন্তু আমি সেগুলো নিয়ে শুটিং করিনি বা পোস্ট করিনি। আমার একদম হয় না বাবাটা, ছাঁকনি দিয়ে পিওর দুধটা থাকবে, সেটাই। তাতে পরিশ্রম যায়, জীবন যায়, শরীর অসুস্থ হয়, সেটা ম্যাটার না। আমি এটাই করেছি। এখনো তুমি ক্যামেরা দিয়ে শুট করো এখন যেগুলো ভিডিও বানাও? এখন হ্যাঁ, কখনো ক্যামেরা, কখনো মোবাইল। মানে অ্যাকচুয়ালি মানুষের টেস্ট বদলায়, কখনো ক্যামেরা দিয়ে বানাবো নিজের কোয়ালিটি মেনটেন করার জন্য, কিন্তু একটা সময় গিয়ে ওই ডিএসএলআর ফ্লেভারটার থেকে একটু আলু সিদ্ধ দিয়ে দিই, মানে মোবাইল দিয়ে দিই। সেরকম মাংস ভাত দেবো কোয়ালিটি মেনটেন করার জন্য, কিন্তু মাঝে মাঝে আলু সিদ্ধ দিয়ে দেবো, মানে মাঝে মাঝে মোবাইল। যেটা মোবাইল দিয়ে। হ্যাঁ। আর কি বলতো, আমার কন্টেন্টের ভিউজের পিছনে সত্যি বলতে না, আমি অনেক কিছু টেকনিক খাটাই। যেমন দেখো, আমার কমেডি ভিডিও যখন আমি তৈরি করি, সেই আমি কমেডি ভিডিওতে তুমি যদি দেখো, আমার কমেডি ভিডিও দেখলে তুমি কোনো তেমন শিখবে না, তেমন লজিক পাবে না, কিন্তু হাসবে। তো ওই যে ক্ষণিকে ক্ষণিকে আমি হাসাই, তার জন্য ঠিক লজিক দেওয়া যায় না, ঠিক স্টোরি তুলে ধরা যায় না। তো লজিক দিয়ে মানুষকে হাসানো থোড়ি না যায়। আমার কথা, আমি মানুষকে হাসাবো, আমার মানুষের মনের মধ্যে একটা হাসি তৈরি করতে হবে, আর তার এটা জন্য হচ্ছে যে তুমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাও তোমার এলাকার। হ্যাঁ, এবার আঞ্চলিক ভাষায় বানাই, এবার আমার রাজবংশী ভাষায় ওটাই বানাই। বলছি, মানে রাজবংশী ভাষা, মানে আমাদের এদিকে কি হয় যে খুব ফ্যাক্ট বলছি, যে কলকাতায় যেইভাবে কথা বলে ওরা ভাবে যে এটাই ভালো ভাষা, কলকাতার মানুষ ভাবে। আর কলকাতার বাইরে মালদা, কোচবিহার, বাকি জায়গাতে গেলে ভাবে যে ওরা ওই ভাষায় কথা বলে, এখানে বলো ওহ তোর কথায় টান আছে। ঠিক আছে, তো তুমি যখন এই ভাষায় কথা বলো, তো তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে যে বলে যে তোর ভাষার মধ্যে তুই এইভাবে কথা বলিস কেন কলকাতায়? সবসময় বলে, আর প্রথমে গিয়ে আমি সেই ভাষাটাই বলি, হ্যাঁ, যেটাই ওরা বলবে সেটাই প্রথমে তুলে ধরি। প্রথমে গিয়ে মুই তুই কথা আমি বলে দিই। হ্যাঁ, মানে আমাদের ভাষা বলে দিই, তাতে আমাদের ভাষাটা ওদের কাছে পৌঁছে যায়। প্লাস আমি নিজেই স্বীকার করি যে হ্যাঁ, আমার সেই টানটা আছে, বা আমি সেইখানকারই লোক। এবং সেই ভাষায় কথা বলে মানুষ অনেকে মূর্খ হিসাবে ভাবে, হ্যাঁ। না যে এ পড়াশোনা করেনি, এডুকেটেড ছেলে নয়। তো তোমাকে আঞ্চলিক ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, অনেক রকম
প্রথম থেকেই বিভিন্ন রকম কথা উঠেছে। যখন আমরা মুই খাচং গেচং কথাটা শুনি, তখন অনেকেই বলেছিল, "এই শুদ্ধ ভাষায় কথা বল।" হুম, হুম? আমরা ছোটতে ভেবেছিলাম হয়তো আমাদের ভাষাটা অশুদ্ধ ভাষা। সেই হিসাবে আমরাও ভেবেছি না আমাদের আমি তুমি শিখতে হবে শুদ্ধ ভাষা, মানে পাতি যেটা বাংলা সেটা শিখতে হবে, ওটাই মনে হয় শুদ্ধ ভাষা। এটা হয়েছে। কিন্তু পরবর্তীতে বুঝলাম না, ভাষা তো আর কখনো অশুদ্ধ হয় না। হুম, ভাষা তো ভাষাই হয়। আমাদের রাজবংশী ভাষার মধ্যে ব্যাকরণ আছে। ভাব বিনিময় করতে পারি। বাক্য গঠনের সব ভূমিকা আছে। তাহলে আবার অশুদ্ধ কি হলো? তো সেই ভাষাটা শুধু গুগলে স্বীকৃতি হয়নি। হুম। সেই ভাষাটা হয়তো সঠিকভাবে যেমন বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে বিভিন্ন খাতা কলম বইয়ে, হয়তো সেটা আমাদের স্বীকৃতি পায়নি। তো সেটা তো আমাদের দোষ না। আমরা তো আমাদের ভাষা দিয়ে ভাব বিনিময় করছি। হুম। আমাদের তো সমস্ত কাজ হচ্ছে আমাদের ভাষায়। ইভেন এখন সব থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আঞ্চলিক ভাষায় ভিডিও বানায়, হ্যাঁ, আর সব সবাই থেকে বেশি। সবাই বানাও। শুধু আঞ্চলিক ভাষায় বানাবে এমনটা না। আমার মতে লজিকটা এবার কি, তুমি আঞ্চলিক ভাষায় বানাও, তার পাশাপাশি যে ভাষাটা সব জায়গায় চলে সেটাও বানাও। সংমিশ্রণ করো, নিজের ভাষাটাও ওদের মধ্যে সম্প্রসারিত করো। শুধু হ্যাঁ। আঞ্চলিকভাবে নয়। তোমাকে দেখলাম যে তুমি দেবদার অনেক ছবি প্রমোশন করেছো হুম। এবং উত্তরবঙ্গে অনেক মানুষজন জানতে পেরেছে। তোমাকে কখনো দেবদা অ্যাপ্রোচ করেনি যে আমার ছবিতে কাজ কর? বা তোমার ইচ্ছা ও হয়নি যে বলি দাদাকে, দাদা আমিও কাজ করতে চাই ইন্ডাস্ট্রিতে, এরকম কিছু বলো হয়নি? ফ্যাক্ট বলি একদম সত্যি বলতে। দেখো দেবদা ভালোবাসে, চেনে, খুব সুন্দর ব্যবহার, আর ওই মানুষটাকে দেখে আমি সত্যিই আসল ফ্যান হয়েছি। হুম, আমি পুরো ফ্যান হয়ে গেছি। অনেক ভালো মানুষটা, ট্যালেন্ট ভালো। বুঝতে পারলে? মানুষের সাথে ভাব বিনিময় সবকিছু ভালো করতে পারে। সো সম্পর্ক ভালো। কিন্তু এই না যে দেবদার সাথে সবসময় কথা হয়। এরকম কিন্তু নয়। ইনস্টাতে হিস্ট্রি মেনশন করেছি, ব্যাক করেছে, লাইক ফাইক এরকম ব্যাপার আরকি। কিন্তু হুম, সবসময় কথা হয় ওনার টিমের সবার সাথে। ওনার টিমের মধ্যে আছে অনেকেই। সায়ন্তন দা যেমন হুম, জানি তো। ওনার পুরো A to Z দেখে। লক্ষ্যপতি দা এখন ডিউটি চেঞ্জ করে অন্যখানে গেছে। মানিক দা থেকে শুরু করে আরও যারা আছে সবার সাথে একদম অফিসের মোটামুটি 90% স্টাফ সবাই আমার হোয়াটসঅ্যাপে আসে, কথাবার্তা হয়। হুম, দেবদা সেরকমভাবে ডাইরেক্ট কোনো কাজের কোনোদিন কোনো কিছু বলেনি। ডাইরেক্ট সায়ন্তন দাই বলেছে। এবং সায়ন্তন দা রিসেন্ট আমাকে একটা প্রশংসা করেছে যে, "তোর তোমার আমের আশা গানটা তো সেই। তো এরকম একটা গান দাও আমাকে দেশু 7 এর জন্য।" তাই? হ্যাঁ, তাহলে এবং তাহলে কি কথাবার্তা থাকছে? চলছে। থাকছে কি তাহলে? শোনো না, কথাবার্তা চলছে। আমি অবশ্য কন্টিনিউয়াসলি কালকেও আমি পাঠালাম ডেমো একটা। গানটার নাম 'ডিরেক্টর'। হ্যাঁ। লিরিক্স ফিরিক্স পরে চেঞ্জ হতে পারে। সেটার উপর কাজ করতেছি। কিন্তু দুঃখের সহিত আমিও অনেক জায়গায় ব্যস্ত তো, মানে হুম, হুম, সময় দিতে পারছি না। এই না যে দেবদার গানে সময় দিতে পারছি না। মানে আমার কাজগুলো তো শিডিউল করা আছে। মানে আজকে একটা প্রমোশন ছিল, টাকা পয়সা নিয়ে রেখেছি। না গেলে তো মারধর করে দিত আমাকে। হুম, তো তাই আমি সময় দিতে পারছি না। আমি ঠিক পারবো কিনা গানের কোয়ালিটি দিতে সেটা আমি জানি না। আমি নিজে বলেছি, "দাদা আমি সময় মতো তোমাদের দিচ্ছি কাজ। যদি পছন্দ হয়", নিজের থেকে বলেছি, "পছন্দ হয় তবেই নিও। না হলে নেক্সট টাইম।" তো আমার কাছে দেবদার এই অফারটা আসছে, এটাই তো বড়। এটার আমি জন্য অ্যাজ কত অ্যান অ্যাক্টরের কথা বলছি। অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে বলেনি কিছু? না, দেবদা তেমন কিছু বলেনি। দেবদা আমার গান-ফান নিয়ে খুব প্রশংসা করেছিল। খুব ভালো, সামনাসামনি গেলে ইয়ার্কি করে। কলকাতার থেকে মডেল নিয়ে গিয়ে শুট করছিস অ্যাঞ্জেলের সামনে।" আর বলে, "এত এই বদমাসটাকে বিয়ে করলে কি করে?" অ্যাঞ্জেলকে বলে। আচ্ছা, দ্যাটস ইট। ভালো লেগেছে। এগুলোই কথা হয়েছে। কাজ নিয়ে কোনোদিন কথা হয়নি। বা কাজ আচ্ছা। নিয়ে কোনো অফার দেবদা ডিরেক্ট আমাকে করেনি। তোমার রিসেন্টলি একটা গান বেরিয়েছে আমের আচার, যেটার সঙ্গে সব মানে সব জায়গায় পুরো বাওয়াল মাছিয়ে দিয়েছে, ঠিক আছে? সবাই শুনছে এবং ভীষণ পছন্দের, আমার খুব পছন্দের। ইভাও গানটা খুব পছন্দ করে, ও শোনে, ঠিক আছে? হ্যাঁ। ইনফ্যাক্ট অনেক টলিউড আর্টিস্টরাও তারা স্টোরি লাগায়, হুম। পোস্ট করে, লাগিয়েছে। ঠিক আছে, তাই না? এবার তো এই গানটার আইডিয়া কিভাবে এলো, মানে প্ল্যান কি করে করলে? প্রত্যেকবারই গানের একটা ভাবনা চিন্তা নেই যে এবার এইরকম গান দিলাম, এরপর একটা এরকম গান দেওয়া যেতে পারে। আমি ভাবি, ভাবার পরে ১ম এ আমি দিবাকর দা বলে একজন আছে, দাদাকে জিজ্ঞেস চিনি করি। ওকে, আমি হ্যাঁ, চিনি। দাদাকে বলি, "দাদা এই কাজটা করতে চাই।" হ্যাঁ? কোনো ক্ষেত্রে সাপোর্ট করে, কোনো ক্ষেত্রে করে না। সাপোর্ট না করে তাও আবার সেটা আপলোড করে দিই। হ্যাঁ? আ তো যাই হোক ওই দাদার সঙ্গে ডিসকাস করি। হ্যাঁ? তারপরে মোটামুটি লিরিক্স একটা আমি লিখি। ও যদি পছন্দ করলো তাহলে ওটা নিয়ে কাজ হলো। না হলে আরও ১০ জনকে লিরিক্স লিখতে বলি। তাদের কাছে যদি কোনো লিরিক্স পছন্দ হলো সেটাকে আবার আমরা মডিফাই করি। করে মোটামুটি একটা আয়ত্তে নিয়ে আসার পরে মিউজিক বানার চেষ্টা করি। আরও ২-৪ জনকে মিউজিক দিয়ে, কেউ বানায় আবার বানাতে পারে না। এরকম করে মোটামুটি একটা গান তৈরি করে ফেলেছি। করার পরে আমরা দেখলাম না ভাই সলিড হয়েছে। সো তারপরে সেটা আপলোড করে দিয়েছি। আর এটার আইডিয়া যেটা আসে, এটা তো মেকিং প্রসেস বললাম। আইডিয়াটা হচ্ছে আসলে বাংলা সং সবথেকে হাইয়েস্ট ভিউ বলো তো কোনটা? বাংলা সং। বাংলা সং? হ্যাঁ,
এটা 99% লোক বলতে পারবে না। মানে অ্যালবামের কথা বলছো না মুভির কথা বলছো? পুরো অল ওভার ওয়ার্ল্ডে বাংলা সং সব থেকে হাইস্ট ভিউ একটাই আছে, তার ধারে কাছে নেই, তার অর্ধেক ভিউসও নেই। তুমি বলো, আমি আমি আবার আবার রিসেন্টলি দেবদার সবাই কোনটা? এই কি জানো, কিশোরী? কিশোরী তো খুব ভালো ভিউজ গেছে। না, আমি কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি, বাংলাদেশ সহ। সব থেকে হাইস্ট যদি সবাই জানে যেটা, সেটা হচ্ছে অপরাধী। অপরাধী, ও হ্যাঁ ওটা, কিন্তু অপরাধীর থেকে অনেক বেশি ভিউজ গিয়েছে গাঁদা ফুল। গেন্দা ফুল, বড় লোকের বেটি লো। হ্যাঁ হ্যাঁ। সেখানে হিন্দি লিরিক্স আছে, র্যাপ আছে, কিন্তু আলটিমেটলি বাংলা গান আছে, তো আমাদের গর্ব করা দরকার না বাংলা লিরিক্স আছে মানে আমরাও দাবি করবো এটা বাংলা গানের মধ্যে পড়ে হ্যাঁ। এক প্রকার। সো সেই গানটার উপর ইন্সপায়ার হলাম, সেটার উপর আইডিয়া নিলাম, ভাই গানটা কীভাবে কী তৈরি হয়েছে, র্যাপ আছে, এরকম একটা সুন্দর হুক লাইন আছে, ওটা নিয়ে একটা তৈরি করলাম। তারপরে ভাবলাম না, এটা টিউন নেই, ওই লিড লাইনের টিউন একটা আমরা নিলাম, লেকে পেহলা পেলা ওই গানের সারেগামার সাথে কথাবার্তা বলে কিন্তু। দেন র্যাপের বাকি পুরোটাই আমরা নিজেদের মতো তৈরি করলাম। তারপরে একটা ভিডিও থিম ভাবলাম কী করা যায়, বাচ্চার দেখবে ওই কী যেন বলে, কি একটা গানটা মনে নেই, গ্রাফিক্স তুলেছে, যে ম্যাট দিয়ে একটা গ্রাফিক্স তুলেছে, ভালো লেগেছে, ওটাকে তুলে নিলাম, আমরা এরকম করবো। এভাবে আইডিয়া আসে বাচ্চার থেকে, দুইটা আইডিয়া আসে, ভিডিওগ্রাফি, মিউজিক কম্পোজ, তারপরে গাঙ্গুবাইয়ের লুকটা অ্যাঞ্জেল পিয়ার ক্রিয়েট করেছি। গাঙ্গুবাইয়ের লুকটা আবার অ্যাঞ্জেলকে নিয়ে আসার জন্য যেটা ইন্সপায়ার্ড আমি হয়েছি সেটা হচ্ছে পাঠান মুভির থেকে, যেভাবে সালমান খান ক্যামিও এন্ট্রি দেয়, ভাই সবাই মুভিতে এন্ট্রি দিল, ফার্স্ট টাইম কোনো গানে ক্যামিও এন্ট্রি হয়তো আমি দিলাম, জানি না, আমি হয়তো দেখিনি তেমন মুভি, কিন্তু আমি মনে করি আমিও হয়তো প্রথম দিলাম। সো যদি প্রথম দেওয়া যায় একটা ছোট্ট কোনো গানে এরকম এন্ট্রি, তাও নিজের বউয়ের, হয়তো সেটা মজাদার হবে, তো সেটা মজাদার লাগলো পাবলিকের। হ্যাঁ, এইভাবে আর কি গানটা পুরো তৈরি হয়েছে, অনেক ভাবনা চিন্তা করে তৈরি হয়েছে। তুমি এখন র্যাপও করছো, মানে তুমি কন্টেন্ট বানাচ্ছো, র্যাপ করছো, ডিরেকশন করছো, এডিটিং করছো, হ্যাঁ, স্ক্রিন প্লেও নিজে লিখছো, কোনো ডিপার্টমেন্ট তো বাকি রাখোনি, ইনফ্যাক্ট তুমি বিজনেসম্যানও, হ্যাঁ, তো একই সবই করো, সব কিছু একাই করবে, বাকিরা কি করবে? হ্যাঁ, সবার ইনকাম খেয়ে নেবে তুমি। আসলে কি বলতো, আমার অ্যাক্টিংয়ের থেকে না, অ্যাক্টিংয়ে দুর্বল আছে আমার, অ্যাক্টিংয়ের থেকে না আমার একটু ডিসিশন দিতে ভালো লাগে, মানে ডিরেক্টর মুডটা আমার ভালো লাগে। হ্যাঁ, এটা তোমরা জানো কি না, বা ওর একটা হ্যাবিটস আছে, বা ও যেটা চাই, যেটা আমার সাথে অনেক দিন ধরে কথা হয়েছে, যে ওনার ডিরেকশন করতে চাই, ওর খুব ইচ্ছে যে আমি একটা ডিরেকশন করবো, এবং আমাদের খুব কথাবার্তা হচ্ছে, কন্টিনিউয়াসলি কথাবার্তা হচ্ছে, আমরা প্ল্যান করছি, অনেক দিন ধরে করছি, জানি না ও কবে সময় দিবে আর কবে কি হবে। না, ব্যাপার নয়, আমাদের দাদার সাথে সিমদার সাথে বন্ধু কাম দাদা, সো দাদার সাথে একটা প্ল্যানিং হয়েছে, যেখানে ডিরেক্টর আমি থাকতাম, একটা মুভির প্ল্যানিং হয়েছে, দাদার পুরো গল্প টল্প অনেক কিছু প্ল্যানিং হয়েছে, কিন্তু কিছু একটা কারণে সেটা হোল্ড হয়ে গেছে। ফিউচারে অবশ্যই যদি অবশ্যই হবে, বেঁচে থাকি অবশ্যই আসবে। কিন্তু আর একটা প্ল্যানিং ও একটা করেছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হয়তো অ্যাকচুয়ালি দেখো, আমি ওপেনলি বলছি, অসীমদার সাথে কাজ আসবে, হয়তো ওই যে আমার একটা স্বভাব আছে, 10টা কাজের মধ্যে একটা কাজ পাবলিকের সামনে আনবো, 10টা কাজ করবো, হয়তো ভিতরে ভিতরে একটা পাবলিকেশন আনবো, ওর যদি যেটা আনবো, যেটা আনবো ভেবে নিয়ে 10টার মধ্যে একটা আসছে। ওর যদি পছন্দ না হয়, তাহলে ও কিন্তু বলে দেয়, ঠিক আছে? ওই জন্য আমাদের বন্ডিং এত সুন্দর। আমাদের কোনো ক্রিয়েটিভ প্রবলেম হলো, আমরা হয়তো স্টপ হয়ে যাই, চুপচাপ হয়ে যায়, আমরা হয়তো আলোচনা করি না, কিন্তু আমাদের ওই জন্য বন্ডিংটা খুব ভালো। আমাদেরকে অন স্ক্রিন খুব কম দেখতে পাওয়া যায়, তাই না? কিন্তু আমরা মানে এমনিতে আমরা খুব ভালো, আমাদের ওর আর আমার মধ্যে খুব ভালো কিন্তু বন্ডিং। হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু তুমি বলো না যে মুখের উপর বলতে, আমি কাজ নিয়ে না মুখের উপর বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলা উচিত। কাজ নিয়ে যদি আমাকে কেউ বলে, ইস এত ভালো সম্পর্ক, তুই এত টাকা চার্জ করছিস, দাদা সরি, আসলে তুমি আমার ফেস খাটিয়ে ব্যবসা করবে, আমাকে একটু হেল্প করতে পারো না, আমার তো পেট আছে, আমারও পাশে তো 2-4টা ছেলে চলে, তাদের আমি তো টাকা নিয়ে ফ্রিতে নিচ্ছি না, আমিও তোমার উপকার করছি, তুমি আমাকে একটু আর্থিকভাবে উপকার করো, খোলামেলা। হ্যাঁ, দাদা আমি বড় নায়কের সাথে স্ক্রিন শেয়ার করবো, সেটা আমার স্বপ্ন নয়, আমি প্রথম স্ক্রিন শেয়ার করবো বড় নায়কের সাথে, আমার অডিয়েন্স আমার কাছে ইম্পর্টেন্ট, যে না ভালো একটা গল্পতে কাজ করেছে, এমন একটা গল্পতে কাজ করলাম যেখানে নায়ক ধরো কোনো একটা বড় নায়ক থাকলো, ওই মুভিটাই দেখলো না, লাভ কি হলো? সো আমি চাই অডিয়েন্সের প্রশংসা, তার জন্য ওই কন্টেন্টটা আমার কাছে জরুরি। খুব কন্টেন্ট কিন্তু চুজ করে ও, হ্যাঁ, খুব বেছে কাজ করে, এটা খুবই সত্যি কথা। মানে আমি নিজেও দেখেছি, আমরা একটা প্ল্যানিং করছিলাম, তখনই বুঝেছি। তুমি আমাকে যত ভালোই গান দাও না কেন, যত বড় গায়কের গান দাও না কেন, আমি আজকে ওপেন বলছি, অহংকার ভেবো না, আমার আরমান মাল্লিকের গানের অফার আসছে, কুমার শানুর গানের অফার আসছে, আমাকে পাঠিয়েছে গান, আমি একদম মুখ দিয়ে বলেছি, দাদা উনি অনেক মহান ব্যক্তি, আমি কি বলবো, গানটা না সত্যি এখনকার অডিয়েন্স অনুযায়ী যাবে না, পরে ফির যাইও নি, তাই বলে আমাকে বলেছে, চুনুবুটি ইউটিউবার হয়ে এত কথা বলবে, মদ খেয়েও বলেছে ওই প্রডিউসার, সেটা আমার কাছেও আসে, তুই চুনুবুটি ইউটিউবার হয়ে বলবি কুমার শানুর গানকে অপমান করবি,
দাদা হয়তো আমার ভুল হয়েছে, আমি এই বলেছি, কিন্তু পরবর্তীতে হিটও যায়নি। মানে একটা এত বছর ধরে কাজ করেছি, অডিয়েন্সের চয়েস থাকবে না বলো, এইটুকু চয়েস আছে আর কি। তোমার তুমি একটা মজা করে পোস্ট করেছিলে ফেসবুকে তোমার আমের আচার গান নিয়ে, ঠিক আছে? ঠিক, হ্যাঁ, তো ঠিক। তার মধ্যে একটা নেগেটিভ কমেন্ট না, ও ভালো পজিটিভ ওয়েতে লিখেছে। তো এই বিষয়ে তুমি কি বলবে? তুমি করেছিলে না যে ধুর সোশ্যাল মিডিয়া খুললেই শুধু আমের আচার, অসহ্য হ্যাঁ, পোস্ট করেছিলে। তার মধ্যে একজন কমেন্ট করেছে যে ভাই, অহংকার মানুষের পতনের কারণ, সাকসেসফুল হয়েছো ভালো কথা, তোমার সব পোস্ট ভালো লাগে, বাট এই পোস্টটা ভালো লাগলো না, কি বলবে? এটা অহংকার কি দেখলো? আমার সত্যি যা বলেছি সত্যি বলেছি। খুলতেছি ভাই অন্য ভিডিওটাতে দেখবো, ওই সময় আমি আমার গান আরও যত বেশি দেখতেছি না তত বেশি আসতেছে ফিডে। সো তুলতেছে শুধু আমের আচার, বন্ধুরা আমের আচার, আমার নিজেরই বোরিং লেগেছে। বললাম তো ওই মাংস ভাত যতই টেস্টি হোক না কেন, বারবার খেলে ভাই বোরিংই লাগে, খারাপই লাগে। সো আমার গানও আমাকে অনেক সময় বোরিং লাগে বারবার শুনতে শুনতে, তাই বোরিং লেগেছে, পোস্ট করে দিয়েছি। ওটা একটা প্রমোশন মেটেরিয়াল হিসেবেও কাজে দিয়েছে, যে না সত্যি সত্যি হয়তো সোশ্যাল মিডিয়া শুধু সেটাই চলছে। এই দুটো জিনিসের জন্য আমি পোস্ট করেছি, একটা প্রমোশন, একটা বোরিং সত্যি সত্যি লেগেছে আমার, কোনো অহংকার নয়। আরেকজন তোমায় প্রশ্ন করেছে যে বং মিডিয়াকে প্রশ্ন করবে যে আজকাল ছেলেদের তুলনায় মেয়েরা সোশ্যাল মিডিয়ায় বেশি তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, বিশেষ করে নোংরামি করে, তাদের এহেন লিখেছে আচরণ নিয়ে কি বলবে বং মিডিয়া? আগে তোমরা সেই সব ভিডিও দেখা বন্ধ করো দাদা, আগে তোমরা দেখা বন্ধ করো, তোমরাই তো দেখতেছো, বলেই তোমরা আগে বন্ধ করো সেসব ভিডিও দেখা, তারপরে নিজে ঠিক হও, তারপরে অন্যকে ঠিক করাও। এবং সেই সাথে আর একটা কথা বলবো, যারা ভুলভাল ভাবে ভিডিও করছে, অর্ধেক বডি দেখিয়ে, এগুলো করো না। কারণ একটা সময় ছিল, আজ থেকে 3-4 বছর আগে আমিও ভুলভাল করে ভিডিও করতাম। সো আমি বুঝতে পেরেছি, তাই হয়তো তুমি পডকাস্টে ডেকেছো। ভুলভাল করে কন্টেন্ট বানালে হয়তো তুমি ডাকতে না, তাই হয়তো আমি আজকে স্টেজ পাচ্ছি, কিছুটা সম্মান পাচ্ছি। সো এটা ভুল কিছুটা থেকে না, তোমাকে সবাই খুব ভালোবাসে, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, কিছুটা না, সবাই ভালোবাসে তোমাকে। এটা আমার ভুলটা বুঝতে পেরে নিজের কন্টেন্টের মধ্যে একটা কিছু কোয়ালিটি নিয়ে আসার চেষ্টা করতেছি বলে পেয়েছি। না হলে যত বড়ই ভিউজ থাকুক না কেন, তুমি জায়গা পাবে না, ভিউজ পাবে, জায়গা পাবে না। আর ভিউজের থেকে হ্যাঁ, জায়গাটা অনেক মূল্য। বেশি দামি। আসলে ভিউজ ছাড়া, দেখো তুমি 2 লাখ ভিউজ দিয়ে যে টাকাটা ইনকাম করবে কোনো একটা প্রমোশন করে, হয়তো ওইসব কন্টেন্ট ক্রিয়েটাররা প্রমোশন পায় না, কারণ আমি তখন পাইতাম না। তো তুমি 2 লাখ ভিউজে যেই প্রমোশনে টাকা পাবে, হয়তো ভালো কন্টেন্ট ক্রিয়েটার 50,000 ভিউজে তার 10 ডবল টাকা পায়। সো এই জন্য জায়গাটা দরকার, কোয়ালিটি দরকার। কম কিছুতেই ভালো ইনকাম করতে পারবে, সম্মান পাবে, অ্যাওয়ার্ড পাবে, বাইরে বেরোলে মানুষ বলবে না ও ভালো কিছু করে। একটা ভুল হলে বা ভুল করলে তোমার সামনে কেউ কিছু বলবে না, পিছনে বলবে। একটা জিনিস ফ্যাক্ট ভাবো, আমি বং মিডিয়া তো ফলোয়ার্স আমার অনেক, কিন্তু আমি ভুল করলে তুমি অবশ্যই ভাববে বং মিডিয়া ভুল করেছে, এটা বাজে করেছে। হ্যাঁ। তুমি যাই হও না কেন, ভুল করলে মানুষ তোমাকে নিয়ে বাজে কথা বলবে, তো সেটাকে অ্যাভয়েড করো, এটাই। আরেকজন প্রশ্ন করেছে, ও দুটা প্রশ্ন করেছে, একটা একটা করে বলছি। হুম, বলছে ছেলেটার সব ভালো লাগে, হুম। কিন্তু পাল্টি খুব তাড়াতাড়ি মেরেছে, একটু জানতে চাইবে যে ক্ষোভ এত রেখেছিল কোথায়? খুব এত রেগেছি। এটা কি পলিটিক্যাল প্রশ্ন করেছে? হ্যাঁ, পলিটিক্যাল প্রশ্ন করেছে। টিম চি নেতাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, পরবর্তীতে দেখেছে যে আমার বাবা বিজিবি করে, বিজিবি নেতাদের সাথে ফটো। হুম। দাদা ওগুলো পুরোনো ফটো ছিল, যখন টিম চির আমলের সরকার ছিল, ওপেন নাম ধরে বলছি, হুম। তখন আমার সবার সাথেই সম্পর্ক ছিল। একটা আর্টিস্টের না, তুমি খবর নিয়ে দেখবে সবার সাথেই সম্পর্ক থাকে, যদি কোনো রং না লাগায়। আমি কোনো রং লাগাইনি দাদা। আমার টিমসের সাথে সম্পর্ক ভালো ছিল, বিজেপির সাথেও ছিল, আমার কংগ্রেসের সাথেও ছিল, দেখবে আমার অসহায় মানুষের সাথেও আছে, ধনী লোকের সাথেও আছে। আমার কথা ভাই, তুমি মানুষ হিসেবে তুমি যেই হও না কেন, তোমার সাথে আমার সম্পর্ক চাই, সম্পর্ক ছিল, আদার্স কিচ্ছু পলিটিক্যাল ওয়েতে যদি বলে, তাহলে আমারও একটা কথা বলার আছে যে তাহলে ওই টিএমসির যে মেইন যিনি লিডার রয়েছেন, তাকে ছেড়ে তো যাদেরকে দেখে দেখে যারা দল করছিল তারাই তো ছেড়ে চলে গেল সবাই। সবাই চলে গেল, যারা বলছে জল কেন কিছু বলছো, সবাই তো ছেড়ে চলে সেটা নয়, ব্যাপার সেটা নয়। রাঘব বল ঠিকই থাকে, রাঘব বল ঠিকই থাকে, মরে হচ্ছে ছোট মোটো চাঙ্গু বাঙ্গুগুলো। হ্যাঁ, ডিম ছড়াছড়ি হচ্ছে,
রাজনীতির কথা বলতে পছন্দ হয় না, কারণ এই বাপের জন্মে কোনোদিন আমি রাজনীতি করব না। তোমরা যে সবাই ভাবো যে আমি রাজনীতিতে হয়তো যাব, এই বিজেপি নেতাদের সাথে বসি মানে ওদের রাজনীতিতে যাব, টিএমসির সাথে মিশেছিলাম বলে টিএমসির সাথে যেতাম, আমি আমার বাপ জন্মে রাজনীতিতে যাব না। যাবো একটা কারণেই, আমার দুটো স্বপ্ন আছে ভাই, আমি অনাথ আশ্রম করবো, আমি কিছু প্ল্যানিং আছে আমার সোশ্যাল ওয়ার্ক নিয়ে, সেদিন করব। কারণ রাজনীতিতে গেলে কী হবে বলো তো, মানুষ তুমি যতই ভালো কাজ করো না, মানুষ তোমাকে মনে মনে দালাল বলবেই, দালাল বলবে আর গাল দিবে, হ্যাঁ, আর গাল দিবেই। দেবেই। তুমি যাই সো করো। যদি আমি একটা ভালো কাজ করে দালাল হতে পারি তো হবো, ভালো কাজ করে তো দালাল নামটা পেয়েছি। তুমি কারো দলের নাম বললে অপোজিশন পার্টি বলে তুই ওর দালাল, হুম, তাই না? তুমি টিএমসির ব্যাপারে কিছু বললে বলবে বিজেপির দালাল, বিজেপির ব্যাপারে কিছু বললে বলবে টিএমসির দালাল। হ্যাঁ, একদম। ওগুলো বেকার, ওই কমেন্ট টমেন্ট ওগুলো পাতা দিয়ে লাভ আর নেই। একটা জিনিস, এখন রিসেন্টলি একটা যেটা ঘটনা, খুব সেনসিটিভ ঘটনা, সেটা হলো যে সোনাম, নিয়ে বল। হ্যাঁ ওটাও লিখেছে, সোনাম ওয়াংচুং এর টপিকটা একটু হওয়া দরকার, যদিও অনেকটা এটাতে সাহস লাগে বলছে, জানি না কিসের সাহস লাগে। তো এই টপিকটা নিয়ে তোমার মাথায় কিছু চিন্তা ভাবনা এসছে? মানে এই যে সোনাম ওয়াংচুং তোমার হাংরি স্ট্রাইক করছে, এবং এটা আমাদের ছাত্রদের জন্য করছে, এটার বিষয় নিয়ে তোমার কিছু চিন্তা ভাবনা? আসলে শিক্ষা পরিস্থিতি পরিকাঠামো তো তেমন ভালো নেই, এটা আমি নিজেও বলেছিলাম, দেখবি রিপাবলিক বাংলাতে বলেছি যে কলেজগুলোতে এখান থেকে মাস্টার কোনো কিছু বলছে, পিছনে শুনতেই পাচ্ছি না, পিছনে নেশা খাচ্ছে। হ্যাঁ, কলেজের বাথরুমগুলোতে, টয়লেটগুলোতে গিয়ে দেখবে ভুলভাল জিনিস পড়ে আছে, ভুলভাল প্যাকেট পড়ে আছে, সিগারেট বিড়ি পড়ে আছে। হ্যাঁ, তো সেগুলো ঠিক করা দরকার। কারণ আমরা যখন হোস্টেলে ছিলাম সেই বান্দরামিগুলো আমরা করেছিলাম, কারণ আমরা সুযোগ পেয়েছি। তোমরা বাবা মা আমাদের যেভাবে শাসন করে, সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শাসন করা দরকার, পরিকাঠামো সেরকম হওয়া দরকার, সেরকম নেই, সেই পরিকাঠামোটা করতে হবে। সোনামজির এই যে আন্দোলনটা আছে, এই আন্দোলনটাকে ঘিরে অনেক অনেক মানে মতামত রাখছে যে এখানেও নাকি এর পিছনে পলিটিক্যাল এজেন্ডা রয়েছে, বিরোধীর পার্টি মানে অপোজিশন পার্টি লাইক সিজেপি হতে পারে, আম আদমি পার্টি হতে পারে, বলছে ওদের তরফ থেকে এটা একটা কোনো এজেন্ডা। এর আগে নাকি, এর আগেও অনেক প্রশ্নপত্র লিক হয়েছে, কিন্তু কই তখন তো স্ট্রাইক করেনি মানে হাংরি স্ট্রাইক করেনি উনি। তারপরে অনেক ছাত্র সুসাইড করেছে এর আগেও, তাহলে কেন করেনি, এখন কেন করছে? তার মানে নিশ্চয়ই কি এর পেছনে পলিটিক্যাল কোনো রয়েছে, এজেন্ডা রয়েছে। এই কথাগুলো কিন্তু মানুষ তুলছে। একটা গাড়ি দৌড়াতে না শুধু ওই 4টা চাকা দিয়ে হয় না, একটা গাড়ি দৌড়াতে গেলে ইঞ্জিন লাগবে, তেল লাগবে, একটা মোটামুটি একটা পরিকাঠামো লাগবে। হয়তো এখন উনি যেটা করছে সেখানে একটা ভালো ব্যাক সাপোর্ট পাচ্ছে, যেমন পাবলিক সাপোর্ট, সিজিপি, তারপর সেই একটা সময়ের একটা অপেক্ষা করে হয়তো উনি এখন প্রোটেস্ট করতেছে। কিন্তু শিক্ষা নিয়ে প্রোটেস্ট হওয়া দরকার, এটা 100% বলবো। পরিকাঠামোটা ঠিক করা দরকার। ওনার যে আন্দোলনটা সেটা হচ্ছে যে ছাত্ররা যারা নিট এক্সাম দিবে তাদের প্রশ্নপত্র লিক হয়েছিল, এই জন্য স্টুডেন্ট সুসাইড করেছে, এবং এই জন্য যে শিক্ষামন্ত্রী গেছে তার পদত্যাগ চাই। এটা তো এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু মানে কথাবার্তা এগোয়নি। আজকে আমি একটা নিউজ দেখলাম যেখানে ওনাকে পুলিশ নিয়ে যাচ্ছে হসপিটাল, মানে দেখলাম নিয়ে গেছে। তোমার মনে হচ্ছে যে সরকারি কথা শুনবে বা এটা কি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত? প্রোটেস্ট প্রতিটা যেগুলো অপরাধ হয় সবখানে করা দরকার। আর প্রোটেস্ট আবার যাতে এমন আকারে না হয় বাংলাদেশের মতো বা নেপালের মতো, এটা মান্যতা বজায় রেখে করতে হবে, নাহলে মা বোনরা দেশ ছেড়ে পালাতে হবে, এরকম পরিস্থিতি হয়ে যেতে পারে। সেটা প্রোটেস্টটা আজকাল করা দরকার আমি মনে করি, সব ক্ষেত্রে যেখানেই হোক না কেন, না হলে তো হয় না ব্যাপারটা, বুঝলে না? মানে এইভাবে বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায়, তোমাকে পার্সোনালিটি বলে দেবো, কিন্তু কোনো সলিউশন নেই। আমি বলে যাচ্ছি আজকে একটা বড় কথা, আমরা সবাই বলি তো যে রেপ বন্ধ হওয়া দরকার। হ্যাঁ, এই পয়েন্টটাই আমি আসছিলাম যে আমরা সবাই বলি, হ্যাঁ সত্যি বলছি, আমরা সবাই দাবি করি যে রেপ বন্ধ হওয়া দরকার, ক্রাইম বন্ধ হওয়া দরকার, শিক্ষা পরিকাঠামো ঠিক হওয়া দরকার, বেকারত্ব দূর হওয়া দরকার। আমি লিখিয়ে দিয়ে যাচ্ছি, যেভাবে জনসংখ্যা বাড়ছে, যেভাবে মানুষের মনগুলো খারাপ হচ্ছে, তাদেরকে কোনোদিন কেউ কন্ট্রোল করতে পারবে না। ভগবানও মানুষকে ভালো করতে পারেনি, ভালো বুদ্ধি দিতে পারেনি, এত অভিধান এত বাণী রাখার পরেও যে খারাপ, সে না খারাপই হবে গো। কিছুটা ঠিক করার জন্য এই প্রোটেস্ট এইসব সরকারের এগিয়ে আসা দরকার, আর করতে পারবে কিছুটা, আইন কানুন আরও পরিকাঠামো স্ট্রং করে, কিন্তু পুরোটা পারবে না। তুমি দেখবে এত জনসংখ্যা,
একদম রিয়েল ফ্যাক্ট। যত বড়ই প্রধানমন্ত্রী মন নিয়ে বসুক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, যত ভালোই নেতা উপরে যাক না কেন, বেকারত্ব দূর করতে পারবে না। হুম, আজকে আমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে 100%। যে হারে জনসংখ্যা বাড়ছে, কত লোককে চাকরি দেবে? হুম, কত করে চাকরি দেবে, হ্যাঁ, correct। কত লোককে চাকরি দেবে? আগে সেরকম ছিল না আর কি শিক্ষিত লোক, তাই কোয়ান্টিটি কম ছিল, এখন কোয়ান্টিটি বেশি। কত কোয়ান্টিটিকে দেবে? এটা হচ্ছে আমার মেন বার্তা। তো এই লার্জ স্কেলে সরকারকে ভাবতে হবে যে আমরা এই আগামীতে এত জনসংখ্যা হবে, এই আসল সলিউশনটা কি করে করব? যে হারে গাড়ি বাড়তেছে, যে পেট্রোল খনিজ তেল যেভাবে অভাব হচ্ছে ইন্ডিয়াতে, কত পারবে গভর্নমেন্ট? যে কোনো গভর্নমেন্ট, আমি মোদিজিকে সাপোর্ট করছি না। ধরো আমাদের তুমি প্রধানমন্ত্রী হলে কি করে পারবে? নেই তো। হুম, সেটা যদি সলিউশন করা হয় বা করার ইচ্ছা থাকে, তাহলে লার্জ স্কেলে ভাবতে হবে। এই নর্মাল ফোটেস্ট এগুলো দিয়ে সেগুলো হবে না। আমরা লার্জ স্কেলে যারা সায়েন্সে আছে বা যারা উপরে আছে তারা ভাববে। এই লার্জ স্কেলে ভাবা দরকার, একদম উপর থেকে। এই বেকারত্ব দূর করো আন্দোলন করে বেকারত্ব দূর হবে না। আমার ফ্যামিলিতেই, তোমার পরিবারে থেকে 10 জন আছে শিক্ষিত। ওই 10 জনকে চাকরি দিলে মাসে কত টাকা স্যালারি দিতে হবে হুম, গভর্নমেন্টকে? তাই না বলো? এরকম শুধু তোমার পরিবার কেন, তুমি সংখ্যায় দেখো না, প্রতি বছর কত লোক স্টার পাচ্ছে, লেটার পাচ্ছে। হুম, হ্যাঁ, নেট পরীক্ষায় যারা উত্তীর্ণ করে সবাই লিজেন্ড, যারা ভালো র্যাঙ্ক করে সবাই লিজেন্ড। হুম, উত্তীর্ণ তো না, র্যাঙ্ক যারা করে, র্যাঙ্ক তো না, হুম। আমি একটু অশিক্ষিত। না, 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 সো না। সবার চাকরি পাওয়ার যোগ্যতা আছে হ্যাঁ, আমাদের যে মোটামুটি। তোমার প্রায় পশ্চিমবঙ্গে 100টার বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। হুম। প্রতিটা কলেজ থেকে প্রতি বছর 150 থেকে 200 তোমার নিয়ার অ্যাবাউট ইঞ্জিনিয়ার পাস করে। হ্যাঁ, ধরো আমি যে কতজনকে চাকরি দেবে? না, আমি কোচবিহার ডায়েট বা ওখান থেকে ডিএলএড করা হয়, ঠিক আছে? কলেজটার নাম ডায়েটই, কিন্তু এটা নিয়ে হুম, অনেকে কথা বলছে ডায়েট বলিস কেন, ওটা কলেজটার নামই ডায়েট, কোচবিহার ডায়েট। সো সেখানে যারা যারা পড়াশোনা করে ম্যাক্সিমামরা 85%, 90% হায়ার সেকেন্ডারিতে পেয়ে হয়েছে। মোটামুটি তাদেরও একটা ছোটো মোটো চাকরি করার যোগ্যতা আছে মিনিমাম, হুম, যদি আমরা ধরি। হুম, সো প্রতি বছর এরকম কত কলেজ থেকে মানুষ শিক্ষিত হচ্ছে, কত লোককে চাকরি দেবে? হুম। এটাই, তার মধ্যে লড়াই করতে হবে একদম। লড়াই করলে এই সময়ও চাকরি পাওয়া যাবে, এমন না যে মানুষ পাচ্ছে লড়াই না। করেই চাকরি পেতে হবে, এটাই, একদম আর কিছু না। কঠিন লড়াই, পাগলের মতো হতে হবে, হুম, পুরো পাগলের মতো হতে হবে। এই এই পাচ্ছে তো, অনেকেই চাকরি পাচ্ছে, একদম হুম, পাগলের মতো করে পাগল হতে হবে, তাহলে হুম। সফলতা আসবে, সে চাকরি হোক বা যেখানেই। আচ্ছা, আমাকে বলো, তোমার মতে হুম। আমাদের বাংলায় হুম। যা সিচুয়েশন, যে হারে রেপ বাড়ছে, হুম। বারুইপুরে হলো, আরজিকরে হলো, মালদায় হলো, আমাদের ওখানে বেহালাই হলো, কলকাতায় হচ্ছে, তো হয়েছে, সরি হচ্ছে, হয়েছে। তো তোমার কি মনে হচ্ছে যে বাংলা মেয়েদের জন্য সেফ এখন দাঁড়িয়ে? সেফ, আসলে দুনিয়ার মানুষগুলোই পুরো খারাপ হয়ে যাচ্ছে। রেভ একটা খারাপ কাজ, এরকম বহু খারাপ মাইন্ডের লোক তৈরি হচ্ছে, আমরাগুলোই তৈরি হচ্ছি। দেখো আমাদের মধ্যে কেউ একজন খারাপ কিছু করছে, তো মানুষের মাইন্ডটাকে না ঠিক করতে হবে এক কথায়। এর জন্য আহ, অন্যরকম মানসিকতা চাই গো। আইন কানুন শুধু ভয় দেখিয়ে হবে না, স্কুল কলেজগুলোতে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। স্কুল কলেজে কখনো এরকম কোনো কবিতা নেই, এরকম কোনো গল্প নেই যে সুইসাইড করে কিচ্ছু হয় না। হ্যাঁ, মোটিভেশন টাইপের তেমন কোনো বই বা গল্প নেই। হ্যাঁ, আমাদের শুধু শিক্ষাই দেওয়া হয়। একটা যে মানসিক জ্ঞান, জীবনযাপন। ধরো আমরা অনেক সময় ডিপ্রেশনে গিয়ে কি করি, সুইসাইড করি। আমি মনে করি সুইসাইডের একটা গল্প হওয়া দরকার, সুইসাইডের হার কমবে। এরকম কিছু শিক্ষা দিতে হবে পরিবারকে ছোটোর থেকে, পরবর্তী হুম, প্রজন্ম হুম, যাতে হুম, সেটা পায়। সরকারেরও সেরকম কিছু শিক্ষা দিতে হবে, পরবর্তী প্রজন্ম যাতে এটা বোঝে যে অন্যের মা বোন মানে আমারও মা বোন, অন্যের মা বোন আছে আমারও মা বোন আছে। অন্য ছেলেকে খুন করব, ভাবো আমি মরে গেলে আমার মায়ের কি কষ্ট হবে। এই রকম জ্ঞানগুলো স্কুলে কলেজে লাগবে। দিতে হবে। ছোটো মুখে বড় কথা বললাম, কিন্তু আমার এটা অনেক দিন ধরে মনে হয়। তার মানে তোমার মতে এখন আমাদের স্কুলে, এবং সবাই সেটাই বলছে, যে সেক্স এডুকেশন হওয়া উচিত। সেক্স এডুকেশন হওয়া উচিত। ডিপ্রেশন, হ্যাঁ, মানব জীবন, হ্যাঁ, এই যে একটা আসল মানুষ কি করে হওয়া যাবে,
এগুলো শুধু আমরা ইউটিউব বা মানুষের কাছে মুখ দিয়ে শুনি। সঠিক ওয়েতে পড়াশোনা করালে সেই জিনিসটাকে যদি আমরা হাইলাইট করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানে, হুম হয়তো অনেক উপকার হবে গো। মানুষের মাইন্ডসেটটাই মেন আজকাল। তোমার মধ্যে রেপিস্ট মাইন্ড আছে, হুম যত বড় ল আসুক না কেন, তোমার সেই মাইন্ডটাকে বুঝতে পারছো তো, হুম ঠিকই করতে পারবে না। ওই মাইন্ড, মানুষের মনোভাবটাকে ঠিক করতে হবে। দেখো, যখন তুমি ভাববে আমি ভালো হব, কারো বাপের দম নেই তোমাকে খারাপ করার। যখন তুমি ভাববে আমি মদ খাবো না, খাবো না তো খাবো না, হুম কারো বাপের দম নেই তোমাকে মদ খাওয়ার। সঙ্গ দোষে মানুষ খারাপ হয় না বন্ধু, নিজের মাইন্ডসেটে খারাপ হয়, মাথার দোষে খারাপ হয়। নিজে না করলে কি জোর করে করাবে নাকি? হুম বলো, খোলামেলা কথা, খারাপ পাবে না। না স্মোক করো, না না স্মোক করো। সুতরাং এটা বলতে লজ্জা লাগে তো। না না আমি আমি যাক, আমি আমি যাক, স্মোকের বলো কথা না, 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 তুমি বলো না, ঠিক আছে আমি এসব আমি করি খোলামেলা বলবে, কি অত সাধু সেজে না লাভ নেই, না সাধু করো। না, আমি রেগুলার কোনো স্মোক সেইভাবে করি না, হঠাৎ তো কি হঠাৎ করো করবো তো, মানে সে হঠাৎ আমিও হঠাৎ করি, মানে হ্যাঁ, সুইং এ 12 বাজে আমিও করলাম করি, বা কেউ দিল নিলাম হ্যাঁ। এরকম, এখন যদি কন্টিনিউয়াসলি স্মোক করি না। এখন যদি আমাদের মা বলে সঙ্গ দোষে খারাপ হলো, এই বন্ধুটা ওরে স্মোক খাওয়াইলো, নো বস, আমাদের মাইন্ডে আসে না, আমিও একটু টানি। আমাদের মাইন্ডটাই মেন, মনোভাবটাকে ঠিক করতে হবে। এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে দরকার সেই সেই মাইন্ড ভালো করার ও শিক্ষা, বাবা মাকে সেই জিনিসটা শেখানো দরকার। এগুলো এখন আমি দেখতে পাচ্ছি ধর্মে ভালো বোঝানো যায়। ধর্মে অ্যাকচুয়ালি যখন আমরা ঠাকুর পুজো করি, দেখবে একটু হলো ভালো মাইন্ড আসে, ঠিক আছে? যখন তুমি নামাজ পড়বে একটু হলো ভালো মাইন্ড আসে। ধর্ম থেকে মনে পড়লো আর একটা প্রশ্ন করি তোমায়, এখন তোমার মনে হচ্ছে না বেশি হিন্দু মুসলিম নিয়ে বেশি ঝামেলা লড়াই এটাকে এগুলো ঠিক করো চলছে? তাড়াতাড়ি, আমি বলবো এটাকে, সবাইকে বলবো এটা ঠিক করো, নাহলে কখন কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে যাবে, বড় সমস্যা হয়ে যাবে। এগুলো করা ঠিক না, আমি একদম মানে 2026 সালে এসে আমাদেরকে এইসব দেখতে হচ্ছে, না, এ আমি হিন্দু এটা এ সাপোর্ট করি মুসলিম, না। এটা দিকে আমি এটা চলছে। সাপোর্ট করি না, তাতে আমার মৃত্যু হয়ে যাক, আমি এটা সাপোর্ট করি না। হ্যাঁ, একজন খারাপ হিন্দুর জন্য পুরো হিন্দু জাতি খারাপ নয়, একজন খারাপ মুসলিমের জন্য পুরো মুসলিম জাতি খারাপ নয়। এটা আমি সাপোর্ট করি না। আমাকে মারুক ধরে, এ, যারা মুসলিম সাপোর্টার নয় আমি মুসলিমকে সাপোর্ট করি, যারা হিন্দু সাপোর্টার নয় আমি হিন্দুকে সাপোর্ট করি। আমি বলবো আমি সব ধর্মকে সাপোর্ট করি। হুম নিজের মাকে যদি ভালোবাসতে না পারি, অন্যের মাকে আমরা কি সম্মান করবো? কারেক্ট কারেক্ট। সো নিজের ধর্মকে কি বলবো। আর একটা ব্যাপার, এখানে উল্টো আর একটা যদি বলি যে নিজের মাকে শুধু ভালোবাসলে হবে না, অন্যের মাকেও ভালোবাসতে হবে। এখন অন্যের কোনো মা খারাপ, সেই মাটাকে তুমি বাদ দাও না, ওই মার জন্য আরো 10টা মাকে তুমি খারাপ ভাববে কেন? আমার লজিক এটা ভাই। আমাকে এবার বলো, অ্যাঞ্জেল প্রিয়া সাথে তোমাদের প্রেম কাহিনী কবে শুরু হয়েছিল, কিভাবে দেখা হলো, এবং হঠাৎ করে বিয়ে ডিসিশন কি করে নিলে? আমার জীবনের সব থেকে বেস্ট ডিসিশন, বেস্ট সিদ্ধান্ত, আমি অ্যাঞ্জেলকে বিয়ে করেছি। এমনও পরিস্থিতি হয়েছে, অ্যাঞ্জেলকে প্রথম থেকে বলি, হ্যাঁ বলো একদম। আমি খুব খারাপ একটা পরিস্থিতিতে ছিলাম, বদমাস ছেলে ছিলাম। স্কুল লাইফে আমি খুব বদমাস ছিলাম, খুব বদমাস ছিলাম, প্রচুর বদমাস ছিলাম। কলম খেলতাম, বাদনামি করতাম, ঘুরতাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম। না, পড়াশোনাটা আবার মোটামুটি এটা ঠিক করে রাখতাম, আবার কাজ বাজও করতাম, তখনও ইউটিউব করতাম। টক করে বলে তো তোমার পড়াশোনাটা কি নিয়ে, মানে লাস্ট কত দূর অবধি পড়াশোনা করেছো? গ্রাজুয়েট কমপ্লিট আছে, ডিএলএড করেছি। আচ্ছা, গ্রাজুয়েট কি নিয়ে কমপ্লিট করেছো? ইংলিশ। ইংলিশ, বাহ। আমার জিওগ্রাফি নিয়ে পড়ার স্বপ্ন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, ইউটিউবটা তখন মোটামুটি একটা আমার জায়গায় চলে আসছে। মানে ভাই তখন 10,000 সাবস্ক্রাইবার আমার, ভাবো আজ থেকে 2017 সালে আমার 10,000 সাবস্ক্রাইবার, মানে বুঝতে পারছো আমি সেলিব্রিটি। একদম একদম। তো তখন আমি ওটাকে ফুল টাইম নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওটাকে জেদ নিয়েছি আমি, তাই পড়াশোনাটাকে তখন অপশনাল করে দিয়েছি। আচ্ছা, এখন তাহলে এটাই ফুল টাইম আছে, তাই তো? না, এখন ফুল টাইম ব্যবসা বলা ও চলে। ব্যবসা তো রয়েছে, Full ঠিক আছে, time- ওটা পরে আসছি, আগে অ্যাঞ্জেল প্রিয়ার ব্যাপারটাই থাকি। হুট করে আমি হোস্টেলে ছিলাম, কোচবিহার ডায়েট থেকে আমি স্কুটি করে, তখন নিজের একটু পরিশ্রমে ইএমআইতে স্কুটি নিয়েছি, নতুন ভাব, উফ, চশমা পড়েছিলাম, বডি খুলে পুরো ফকরা স্টাইলে যাচ্ছিলাম। হুট করে একদিন অ্যাঞ্জেল প্রিয়াকে দেখি একটা জায়গায়, তেঁতুলতলা চিলঘাটের। হ্যাঁ। ও ভাই, ये क्या है भाई, ये कौन है भाई, ये কে ভাই, কে এটা? তো পছন্দ হয়েছে, শেষ গল্প। 1 বছর পরে আবার দেখেছি, তখন ভেবেছি না ভাই, এই মেয়েটাকে আমার লাগবে, একে একে পছন্দ হয়েছে। সো তার আগে আমার ব্রেকআপ হয়েছে। সো সেই মুহূর্তে আমার বন্ধু আমাকে বলেছে, ভাই আর পিছনে তাকাস না। হুম ঠিক আছে। সো দেন অ্যাঞ্জেলের নাম জানি না, কিছু জানা, ঠিক আছে, খোঁজাখুঁজি করি, পাই না। হুট করে একদিন রাস্তায় দেখেছি, সাহস নিয়ে পুরো গেছিলাম রাস্তার ধারে। 3 বান্ধবী ওর বোনের সাথে আছে, ওরা স্কুটি চালা শিখতেছে, গ্রামে এসব হয়।
মানে বিকেলবেলা করে স্কুটি বান্ধবীগুলো চালায়, মজা লাগে। সো সেইখানে অ্যাঞ্জেলকে কি গিয়ে বলি, এই তোর বাড়ি কই রে? ও বলে, এই তোকে কেন বলবো রে? বাপরে বাপ! আর তখন আমার মধ্যে হয় না, ছোটবেলায় একটু নতুন নতুন ইনকাম করা চালু করছি, হ্যাঁ, ভাব আরে আমি স্কুটি নিয়ে গেলাম, একটা ছেলে চশমা পরা আমার, হ্যাঁ, আমি এত ইনকাম করি আর আমাকে এভাবে বলেছে, মানে একটা এমন ভাব। হুম। তারপরে চলে গেছি, মানে মনে মনে ভেবে আর বলবোই না। কিছু দূর যাওয়ার পরে ভাবলাম, আরে এ তো ওই থার্ড কোয়ালিটি মেয়ে না যে একটা ছেলে বললো আর পটে গেল, আরো ভালোবাসা ভালো। সারা রাত্রি ভাবলাম, ঠিক আছে। তারপরে একদিন ওর একটা বান্ধবীকে নাম্বার দিয়ে দিই। সেই দিন সারা দিন আর কি ওয়েট করেছিলাম কখন ফোন আসে, রং নাম্বারে কখন ফোন আসে। ফোন আসে, কাঁপতে কাঁপতে, হ্যালো এটা। তারপরে 2-3 দিন কথাবার্তা হয়েছে, মানে ও বুঝে গেছে যে আমি প্রেম করতে চাই, কিন্তু আমি বলিনি। হুম। এবং ও প্রেম করবে আমার সাথে আমি বুঝে গেছি, কিন্তু বলিনি। তারপরে একদিন বাজারে ওই রকমই আদা আদা কথায় বাজারে কথা বলেছি। কথা বলার পরে ওই কথা বলাটা দেখেছে ওর বাড়ির দাদা। রাত্রিবেলা গিয়ে আমি হোস্টেলে যাচ্ছিলাম, কথা বলে রাত্রিবেলা গিয়ে অ্যাঞ্জেলকে প্রচুর মেরেছে, এমন মার মেরেছে ওর বাড়ির লোক, খুব মেরেছে। আর কেন, কেঁদে তোমার কেঁদে, সাথে দেখেছিল বলে? হ্যাঁ, নর্মালি প্রেমও তখন ঠিকঠাক হয়নি, কিন্তু হ্যাঁ। আদা আদা প্রেম, মানে আমরা জানি যে আমার প্রেম করবো আর কি, হ্যাঁ। ঠিক আছে। সো তারপরে মেরেছে, ও কেঁদে কেঁদে আমাকে বলেছে আমাকে মারছে, আর আমার না ছোটো থেকে একটু মায়া দেওয়াটা বেশি। সো একটা মেয়ে যখন বলেছে, পছন্দও ছিল, বলে দাও আমি বিয়ে করতে চাই তোমাকে, আমার এই ব্যাপার, আমি মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়েছি, মানে এরকম বলেছি। সো তারপরে বাড়িতে বলার পরে পরের দিন ওর দাদাকে আমি ফোন করি, ফোন তোলে না। ওর দাদার নাম্বার জোগাড় করেছি যে যাতে এটা বলি যে আমি ভালো ছেলে। মানে ছোটবেলার মাইন্ড, মানে তো 2017 সালে আমি একটু অবুঝ ছিলাম, ঠিক আছে। তা বলে ফোন, তোর দাদাকে ফোন করেছে, বলেছে যে ওই তোর বাবার নাম কি রে? আমাকে বাপরে মারলো রে, ফেলা রে সর্বনাশ। তারপরে বাবাকে ফোন করেছি, বাবা মাকে ফোন করে বলেছি। আমার সবসময় বাবা মাকে আমি বলেই সব কিছু, খারাপ ভালো, বাবা মাকে বলেছি যে ওই বাড়ির মেয়েটার ওখানে সম্বন্ধ নিয়ে যাও, আমি বিয়ে করবো। এখন না, পরে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে মোটামুটি কথাবার্তা হয়েছে, পজিটিভ পজিটিভ ভাইবস আর কি, ভালো লেগেছে ওদের দুজনে, ডিরেক্ট এরকম। তো এখন তুমি আমাদের লাভ ম্যারেজ বলবো না অ্যারেঞ্জ ম্যারেজ বলবো, সেটা তুমি ভাবো। দেখ, পরবর্তীতে আমাদের এরকম কথাবার্তা বলার পরে শুরু হলো আমাদের হালকা হালকা কথাবার্তা, প্রেম প্রীতি শুরু হলো, ভিডিও বানালাম। ও আমার লাইফে যখনই ভিডিও বানাতে আসলো, মাইন্ড খুলে গেল। একটা হ্যাঁ। মেয়ে পাশে থাকলে না কন্টেন্ট বেরোয় যায়, যে গার্লফ্রেন্ড বানাবো, ভাই বোন বানাবো। তো তারপরে পুরো বুস্ট করলাম। বুস্ট করার পরে যখন আমি একটা ভালো ইনকাম করা শুরু করলাম, আজকাল মানুষের মনোভাব চেঞ্জ হয়ে যায়, আমি হয়তো অ্যাঞ্জেলের থেকে ভালো মেয়ে পাবো, এরকম কথায় কথায় ইগো, এরকম কিছু খারাপ মাইন্ড আমার মধ্যে চলে আসছিল। আহ, সেটা একটা দীর্ঘদিন একটা সম্পর্কে থাকলে সত্যি বলতে 90% ক্ষেত্রে এটা হয়, বিভিন্ন রকম ভুল বোঝাবুঝি, আর এই জন্য অনেক সম্পর্ক খারাপ হয়। দীর্ঘদিন কোনো সম্পর্ক থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার মতো বদমাস যদি থাকে, তাহলে ও সম্পর্ক খারাপ করবেই, হবেই। সো এরকম একটা সম্পর্ক একটা সময় কি খারাপ পরিস্থিতিতে চলে গেল। কিন্তু আমার মধ্যে একটা মাইন্ডসেট ছিল যে আহ, আমি বড় হয়ে যাচ্ছি, ও তো দরিদ্র ফ্যামিলির মেয়ে, এমনটা আবার মাইন্ড আসবে না তো ওদের যে আমি বড় হয়ে ধোকা দেবো। তাই আমি নিজের থেকে রেজিস্ট্রি করতে চাইলাম, রেজিস্ট্রি করতে চাইনি, কয়েকদিন পরেই করতে চেয়েছে, নিজের থেকে রেজিস্ট্রি করেছি আমি। তারপরেও আমাদের সম্পর্কটা ঠিক হচ্ছে না, মোটামুটি একটা ঝামেলা তৈরি হতেই থাকে। তারপরে একটা সময় গিয়ে সিদ্ধান্ত হয় আমরা ব্রেকআপ করবো। তখন তো আর ব্রেকআপ না, ডিভোর্স করবো। আচ্ছা, মানে এরকমও বৃষ্টির পরে? হ্যাঁ, এরকম হ্যাঁ। পরিস্থিতি হয়েছে আজ থেকে 1 বছর 1.5 বছর আগে। সেই সময়টা আমাদের একটা ঝামেলা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, তোমরা দেখেছো হয়তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবথেকে খারাপ পরিস্থিতি তখন ছিল, হ্যাঁ। তো সেই পরিস্থিতিতে আমাদের বিবাদ, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যখন আমরা ফাইনালি ব্রেকআপ করবো, একটা একটা ফাইনাল ডিসিশন ব্যাপার আসলো, আমি আর পাচ্ছি না ব্যাপারটা। তখন আমি আর পাচ্ছি না নিতে, যে ভাবতেছি অ্যাঞ্জেল প্রিয়া কতটা লাকি আমার জীবনে, ভাবতে 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 কান্না করে ফেলেছি। ইনস্ট্যান্ট ও দাদাকে ফোন করেছি, আসো দেখা করবো। দেখা করেছি, বাড়িতে গিয়েছি, কান্নাকাটি করেছি। হ্যাঁ, এটা হয় না, মানে ছেলেদের কান্না তো আর ওইভাবে হুম। দেখতে পারবে না। অ্যাঞ্জেলের সামনে গিয়ে কিছুটা কান্না, অনেক দিন পরে দেখা, 2-3 মাস পরে দেখা, মানে অনেক দিন পরে আমাদের জন্য, কারণ আমরা একসাথেই ছিলাম। সো তারপরে আমাদের বিয়ে ঠিক হলো যে 20 দিনের মধ্যে করবো। আমি বলেছি প্লিজ 20 দিনের মধ্যে দাও। তো 20 দিনের মধ্যে দিতে চাইলো না, ঠিক আছে যেহেতু রাজি হয়েছো তাহলে কয়েকটা মাস সময় দিই। সো কয়েকটা মাস সময় দিল, বিশেষত অ্যাঞ্জেল বিয়ে সময় নিল, কারণ ওই সময়টা আমার এত টাকার সমস্যা ছিল, এমন সমস্যা ছিল,
যাদের সাথে ব্যবসা করেছি তারা ভুলভালভাবে আমাকে ফাঁসি দিতে চেয়েছিল। সেই সময় অ্যাঞ্জেলিকা খুব শক্ত করে আমার জীবনে ছিল। সো এই যে যেভাবে থেকেছিল সেভাবে ওকে যে চিনলাম, ওই বিপদের সময় যে ও ছিল, মানে বাবা মার থেকে বেশিও আমার বিপদে পাশে ছিল। বাবা মাকে তো সব বিপদ বলা যায় না, তারাও তো অসুস্থ। সো এই অ্যাঞ্জেলিকা ছিল যখন পাশে, তখন বুঝলাম যে আসল নারী আমার জন্য। সেই থেকে ভালোবাসা শুরু করলাম, এমন ভালোবাসলাম এখন আমি জাস্ট প্রতি মুহূর্তে শ্বাস নিতে প্রশ্বাসে আমি ফিল করি যে ওর মতো মেয়ে যাতে আমি এরপরে যদি কোনো মানব জন্ম হয় আবার যাতে পাই। অত ডিটেলসে বলতে পারলাম না, কিন্তু একটা জিনিস বলি, ধরো ও এখন 2 ক্যামেরার আইফোন চালায়, সেকেন্ড হ্যান্ড ফোন বাজার থেকে কেনা। ওকে আমি বললাম, শোন আমার কাছে একটু টাকা আছে, তোমার জন্য একটা 3 ক্যামেরার আইফোন নিয়ে যাই, ঠিক আছে? তো ওকে প্লিজ নিও না। হ্যাঁ, জোর করলাম, নেবেই না। যদি এখন আমি ওর ওই পারমিশন ছাড়া নিয়ে গিয়ে মোবাইলটা দে না, 1 মাস কথাই বলো না ঠিকঠাক, তুমি কেন অত টাকা নষ্ট করলে? এরকম মাইন্ডের। আজকের দুনিয়ায় ওই রকম মেয়ে 3 ক্যামেরার ফোন ইউজ করবে না, ও সেকেন্ড হ্যান্ড আইফোন ইউজ করে। ওকে আমি দুর্গাপুজোয় যদি 2000 টাকার জায়গায় 4000 টাকার শাড়ি দিই, ও আমাকে খেলায়। ও অন্যরকম। একটা ফ্যাক্ট বলি ও কেমন মেয়ে, আমি তোমাদের বলি। হ্যাঁ, ও বাড়ি করতেছে, বাড়িটা আর 2-2.5 লক্ষ টাকা হলে মোটামুটি একটা জায়গায় আসবে। আমি ওকে 10,000 টাকা দিতে চাই যে প্লিজ 10,000 টাকা নাও, সামনে বারান্দাঘরটাকে ঠিক করো। ও নেবে না। তুমি ওকে না প্রমোশন দাও, 2 লাখ টাকা দাও, আমি 2 লাখ টাকাই নেবো, তোমাকে আমি শুধু 5,000 টাকা দেবো, ঠিক আছে? এরকমও, কিন্তু তাও আমার টাকাও ফ্রিতে নেবে না। তো এরকম নারী পাওয়া যায়। আমার বিপদে যখন টাকার সমস্যা ছিল, ওর সঙ্গে আমার ঝামেলা, ও নিজের সোনা, জীবনে একটাই সোনা তখন কিনে দিয়েছিলাম, একটা মালা, ও বন্ধক দিয়েছে। বুক ছুঁয়ে বলছি, একটাই সোনা কিনে দিয়েছে, বন্ধক দিয়েছে। বুক ছুঁয়ে বলছি, রিলায়েন্স ডিজিটালে। হ্যাঁ, এটা আমি ফিল করতে পারি তো। হ্যাঁ, আমার তো সাথেও এটা হয়েছে তো। আমার- আমার বউও করে এটা। কিন্তু হ্যাঁ, অনেকেই করে, কিন্তু ওর সঙ্গে আমার তখন প্রচুর ঝামেলা। সেই ওই ঝামেলার সময় একমাত্র ও আমার পাশে। নিজের স্বপ্নের একটা সোনা বন্ধক দেওয়া নর্মাল ব্যাপার, কিন্তু যে সোনাটা বাড়িতে দেখিয়েছে, মা উজ্জ্বল আমাকে এই সোনাটা দিয়েছে, পিসি এই সোনাটা দিয়েছে। ওর ফ্যামিলির ক্ষেত্রে 50,000 টাকা সোনা অনেক মূল্যবান, আমারও ক্ষেত্রে। তো সেই সোনাটা সবাইকে দেখিয়েছে, বাড়িতে ওটা আছে, কি করে বাড়িতে মার কাছ থেকে নিয়ে সেটা বন্ধক দেবে? ওটা অনেক বড় একটা ব্যাপার। ওটা মাইকে বলতে পারবো না, এখানে বলতে পারবো না। সেই সময় ও ছিল এরকম। হাজারো লক্ষ লক্ষ কারণ আছে অ্যাঞ্জেলিকাকে ভালোবাসার। ও এমনভাবে ভালোবেসেছে না, যে আমি ওর জন্য গর্ব ফিল করি। আমাদের সেই দিন থেকে আজ পর্যন্ত এক ফোঁটা না, কোনো দিন কোনো ঝামেলা লাগেনি, এক ফোঁটা ঝামেলা লাগেনি, এক ফোঁটা, এই যে তিল পরিমাণ। তো এই মাঝখানে কিছুদিন আগে আমি এই কথাটা নোটিস করলাম যে তোমাকে নিয়ে কোনো একটা মেয়ে মনে হয় সোশ্যাল মিডিয়ায় কিছু বলাবলি করছিল, যেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। তো সেই টাইমে তোমার পার্সোনাল লাইফেও কোনো প্রবলেম আসেনি? ও জানে তো পুরো রিয়েল ফান্ডাটা, সোশ্যাল মিডিয়ায় বললে কোনো এক সময় হয়তো বলতে পারি। ও রিয়েল ফান্ডাটা জানে, তাই আমাকে সাপোর্ট করছে। ও আসল ফান্ডাটা জানে, তাই আমাকে সাপোর্ট করছে। বুঝতে পারলে? একটা গানে আর কথা ছিল, যে গানটার নাম গুনগুন, সেখানে ওর বদলে প্রীতি রোল করেছে, সেই একটা অনুরাগ। পুরোটা ও জানে অ্যাকচুয়ালি। এগুলো এখানে আর বলবো না। তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা ইন্সপিরেশন, ঠিক আছে? এবার যারা তোমার জায়গায় পৌঁছাতে চায়, বা তুমি যে জায়গায় রয়েছো, যেখানে সাকসেস পেতে চাই, সেখানে পৌঁছাতে গেলে কি করা উচিত তাদের? কারণ অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে কিন্তু ফ্যামিলি প্যাশনেট কাজে সাপোর্ট করে না। মিনস ভিডিও মেকিং যদি করে, মানে কন্টেন্ট ক্রিয়েট করে, তাহলে বলে যে এগুলো করে কি হবে, তুই তারপর গ্রামের লোকজন বলে তুই মূর্খ। এই যে ব্যাপারগুলো বলে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে এবং সমাজকে কি বলবে, ফ্যামিলিকে কি বলবে টোটাল ব্যাপারটা নিয়ে? সমাজের এবং আমার সফলতা কীভাবে পেয়েছি, বা আমার জায়গায় আসতে যে চাইলে কি করতে হবে, সেই সূত্র আমার কাছে নেই, কিন্তু রিয়েল কিছু ফ্যাক্ট বলবো, যেটা প্রতিটা ক্ষেত্রেই তোমার কাজে দেবে। প্রথমত বাড়িতে না বোঝাতে হবে। বাবা মাকে যদি ঠিকভাবে বোঝানো যায়, বুঝবে। এক কথায় শেষ, ঠিকভাবে বোঝাতে হবে, ভরসা দিতে হবে, এবং তারপরে পাগল হতে হবে। শুধু পাগল নয়, পাগলা হতে হবে কাজের জন্য। এমন পাগল হতে হবে পুরো দুনিয়া যাতে তোমার বিরুদ্ধে যায়। জোশ তুলতে হবে নিজের মধ্যে, আর বুদ্ধি খাটিয়ে পাগলের মতো কাজ করতে হবে ভাই। আমি জানি সফলতা আসে না ভাই অলসতার জন্য। অলসতা ছেড়ে দাও বন্ধু, অলসতা ছেড়ে দাও। বুদ্ধি আছে তোমার মধ্যে, তুমি জেদ নাও। তুমি ভাবো তুমি চাকরি পাচ্ছ না কেন? সত্যি বলছি, তুমি পড়াশোনায় গাফিলতি করো। সত্যি বলছি, কোথাও না কোথাও গাফিলতি করো। শেষ গল্প, এক কথায় শেষ।
তুমি গাফিলি তো করবা না, তুমি এখনই সঠিক ওয়েতে কোনটা বই পড়লে কীভাবে তৈরি করলে চাকরি পাবে সেটা তুমি ট্রাই করো, 100% পাবে। একদম জীবন ছেড়ে দিয়ে করো। 2 বছর পাগলের মতো যদি বই পড়ে তুমি চাকরি পাও, বাকি সারা জীবন তুমি আনন্দে থাকতে পারবে বন্ধু। সেরকম কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও অলসতা দূর করে কাজ করতে হবে, আর দুনিয়া ভার্মে যাক। দুনিয়ায় কে কি বলে বলুক গা, দুনিয়ায় তোমাকে যদি নেগেটিভ কথা না বলে তাহলে মজা কি বস দুনিয়ায়। সবাই ভালো বললো, মানে কালো না হলে সাদার পরিমাণ কি করে বুঝবে, গর্ত না হলে উচ্চতার পরিমাণ কি করে বুঝবে, রাত্রি না হলে আলো কি করে বুঝবে। হুম। অমাবস্যার পরেই পূর্ণিমা আসলে সেটাকে ফিল করা যায় বন্ধু। সো যখন তোমাকে কেউ খারাপ কিছু কথা বলে না, তখন সেটাকে নোট করে নাও আর মনের মধ্যে আগুন জ্বালাও। মুখে যদি তাকে জবাব দিয়ে দাও, দেখবে মনটা হালকা হয়ে যাবে, দরকার নেই। মনটাকে, মনের মধ্যে আগুন জ্বালাও, সেই আগুন দিয়ে তুমি ব্যাস কাজ করে যাবে। শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, যে কোনো ক্ষেত্রে। তোমার পকেটে যখন কোটি কোটি টাকা থাকবে ভাই, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা থাকবে না, দুনিয়া ভাড়মে যাক, কি বলে বলুক। Okay. তুমি তোমার বাবা মাকে এখনো অসুস্থ হলে তুমি হায়দ্রাবাদে নিয়ে যেতে পারবে, তোমার মন চাইলে 5 স্টার হলে তুমি এখন নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারবে, সেখানে গিয়ে বন্ধুদের সাথে এনজয় করতে হবে, দার্জিলিং ঘুরতে পারবে, দামি শার্ট কিনতে পারবে, হ্যাঁ, বড় লাক্সারিয়াস গাড়ি কিনতে পারবে, তুমি যা চাইবে তাই করতে পারবে। দুনিয়ার সাথে তোমার সাথ কি? তারা কি রাত্রি 1টার সময় তুমি অসুস্থ হলে তোমাকে ওষুধ কিনে দেবে? তারা দিনের পর দিন হসপিটালে অসুস্থ হলে তারা যাবে? বিয়ের আগে ফাইন্যান্সিয়ালি কতটা মানে স্বনির্ভর হওয়া উচিত ছেলেদেরকে? মানে অনেক ছেলেরা মানে টাকার দিক থেকে স্বনির্ভর না হয়ে বিয়ে করে ফেলে। তো টাকার দিক থেকে কতটা স্বনির্ভর হওয়া উচিত ছেলেদেরকে দেখো, স্বনির্ভর বিয়ের আগে? যদি তুমি যখনই বিয়ের, আমি ইউটিউবার হওয়ার পরেও আমি ভরসা পাচ্ছিলাম না যে আমি কি করে বিয়ে করব, বিয়েতে এত টাকা যাবে, তারপরে তো পকেট খালি হয়ে যাবে, হ্যাঁ, এরকম অনেক ভয় চিন্তা ছিল। তার মধ্যে কোথাও না কোথাও প্ল্যানিং করে বিয়েটা করে ফেললাম। আর আমি ততটাও সবল ছিলাম না। আমার যেটা এক্সপিরিয়েন্স, বিয়ের পরে আমি অর্থনৈতিকভাবে স্ট্রং হচ্ছি। আমি ততটাও স্ট্রং ছিলাম না, বিয়ের পরে স্ট্রং হচ্ছি। আর আমি আশা করি আরও স্ট্রং হয়তো হয়ে যাব। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আর হওয়া দরকারের ব্যাপারটা অবশ্যই হলে তো অনেক বেটার, ভালো মেয়ে পাবে, ভালো করে বিয়ে করতে পারবে। হ্যাঁ, বিয়ের পিঁড়িতে যখন বসবে, ছেলেটার টাকা আছে, প্রশংসা করবে, টাকা থাকলে তো প্রশংসা করবেই। সো সেই প্রশংসাটা পাবে, পরিবেশটা ভালো পাবে। যখন গরিব থাকবে না, 100% একজন হলেও বলবে আরও ভালো ছেলে পাই তো। হ্যাঁ, কোথাও না কোথাও তুমি ফিল করতে পারবে সেটা। মানুষ থোবড়া থেকে মানুষের মনের ভাষা বোঝা যায়, সেই জিনিসটা আসবে। কিন্তু আচ্ছা। মানুষ যদি ঠিক থাকে না, মনের মানুষটা যদি ঠিক থাকে, সে দুনিয়া ভার্মে যাক। বিয়ের পরে আমি পাশে থাকবো, তুমি সফলতা অর্জন করো। আর মেয়ে যদি পাশে থাকে, হুম। কিচ্ছু করার নেই, দুনিয়া কিচ্ছু করতে পারবে না। একটা নারী শক্তি, একটা সফলতার সত্যি বড় একটা কারণ। প্রতিটা ছেলে পায় না সঠিক নারী যে পাশে থাকবে 0 থেকে 100 পর্যন্ত। যে নারী থাকবে, সে নারীও লাকি, সে ছেলেও লাকি। কারণ একটা ছেলে 0 থেকে 100 হতে গিয়ে যদি কোনো নারীর সাপোর্ট পায়, সেই নারীকে কখনো ভুলবে না। যদি ভুলে সে কাপুরুষ, পাপিষ্ট। 100-তে যাওয়ার পরে সেই ছেলেটা ওই নারীটাকে বিশাল আদরে রাখবে। নিজের মা বাবাকে যেভাবে আদরে রাখবে, ভালোবাসবে, সেই ফিলিংসটা, সেই ভালোবাসাটা দেবে। আমি এটা ফিল করতে পেরেছি। আচ্ছা। অ্যাঞ্জেল 0 থেকে আমার 100-তে ছিল। আহ, তাই বলে অ্যাঞ্জেলকে আমি এতটা ভালোবেসে ফিল করতে পেরে আজকে এই কথাটা বলতে পারছি। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো। ঠিক আছে? বং মিডিয়া উজ্জ্বল কি বলছে এবার দেখি। চলো। সেটা হলো যে আমাদের এখন প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীজি, হুম। ঠিক আছে? হুম। 2029 সালে হুম। বিজেপি থেকে নরেন্দ্র মোদীজি কি আবার ক্ষমতায় থাকবেন? ওরে বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কি বললো রে। সেটা এখন কি করে বলবো, সেটা সময় আসলে অবশ্যই বলতে পারবো। তবে খুব তাড়াতাড়ি ব্যালেন্স করতে হবে, পার্টিকে বিগড়ে আছে অনেক কিছু, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে খুব তাড়াতাড়ি। যদি ব্যালেন্স না করতে পারে তাহলে 29-এ শেষ বিজেপি। ব্যালেন্স না করতে বলে বঙ্গ মিডিয়াও শেষ, প্রধানমন্ত্রী তো দূরের কথা। সবকিছু ব্যালেন্স করে রাখলেই নিজের জীবন, নিজের জায়গা ঠিক থাকবে। না হলে আমি কেন, প্রধানমন্ত্রী কেন, কেউই ঠিক তার থাকবে মানে হিসাব মতো আমাদের 2026 সালে টিএমসির যিনি সর্বোচ্চ লিডার ছিলেন আমাদের মমতা ব্যানার্জি, হুম। উনি তাহলে ব্যালেন্স করতে পারেননি, পারিনি ব্যালেন্স করতে, ওই 100% জন্যই পারিনি। ক্ষমতাচ্যুত হয়ে গেছে। অবশ্যই
ব্যালেন্স করতে পারিনি, অনেক কিছু মিস্টেক আছে। ওনার দলের কর্মীগুলো কি অত্যাচার করেছে বলো তুমি? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলবো না। হ্যাঁ, না না করেছো তো। আমি দেখো আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, হ্যাঁ, সবাই অত্যাচারিত হয়েছে আগের সরকারের। দেখো আমি টিএমসির নেতাদের থেকে আমি অত্যাচারিত হয়েছি বলে আমি ফেসবুকে কয়েকটা পোস্টও করেছিলাম, বলে আমাকে এত গালাগালি করেছে, বলছে আমি বিজেপির দালাল। আরে তা আমাকে তুই সিপিআইএম এর দালাল বলছিস না কেন, বা কংগ্রেসের বলছিস না কেন? কিন্তু এখানে একটা পয়েন্ট বলবো, আমি টিএমসি যে নেতার দ্বারাই অত্যাচারিত হয়েছি আমি তাকে খারাপ বলবো, হুম আরেকজন নেতার সাথে আমার ভালো সম্পর্ক তাকে আমি ভালো বলবো। এর মানে দুই নয়কে পা দাও নয় কিন্তু। এর মানে হচ্ছে তুমি যেটা অন্যায় হচ্ছে সেটা তুলে ধরেছো। যেমন মা করে, ছেলের ভুল হলে ভুল বলবে, ভাই তোর ভুল, এক ছেলে ভালো ভালো, এর মানে এই না যে ওই ছেলেকে বুঝে দাঁড়াটা মানে হিংসা করে বা তোমার একটা অত ছোট্ট বোঝা বলতে একটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আমি কোনোদিনও মানে বলিনি, যেহেতু তুমি খুব ফ্র্যাঙ্কলি সব কথা বললে। আমি তোমায় বলছি যে আমি টিএমসি নিয়ে যখন ক্ষমতাচ্যুত হলো রেগে গিয়েছিলাম কেন, তার কারণ আমি নিজে, হুম। হ্যাঁ, টিএমসি লিডার দ্বারা কিছুদিন আগে কিডন্যাপ হয়েছিলাম। আর এগুলো কেউ বিশ্বাস করবে না গো, এখন এখন বলবে সবাই পাল্টি বাস, তুমি বলছো ঠিক আছে, পাল্টি বাস এগুলো বলবে। প্রুফ আছে, হ্যাঁ, এগুলো আমার কাছে proof তো মানে আমার তোমার কাছেও কাছে আছে বলবো, অনেক ঠিক কিছু। আছে, আর কিন্তু ভাই যে সত্যি বলতে কেউ বিশ্বাস বিশ্বাস করবে, করবে না, ঠিক আছে। যারা বলে বলছে আমি- তারাও বলে অত্যাচারিত আমি হয়েছে, যদি এগুলো এখন এই ছাড়ো। কথাটা বলি ফেসবুকে যে এরম হয়েছে, তখন ভাববে যে ও হো চলে গেছে বলে বলছিস, এরকম কিন্তু ঘটনা ঘটেনি। হুম। বুঝতে পারলে? আবার টিমসের মধ্যে কিছু ভালো লোকও ছিল, বুঝলে, আমি না নাম না ধরে সব বলি। ভালোই আছে তো, ভালো মানিক তো দা, আছেই। আমার মানিক দা, নবীন দা বলে কিছু টিএমসি লিডার ছিল ছোট ছোট, ওরা খুব ভালো সমাজসেবামূলক কাজ করেছে আমার চোখে। এখন ভিতরে যদি কোনো কাটমানি করেছে সেটা আলাদা ব্যাপার। এইসব লোক কিছু ছিল ভালো। দেখো তুমি যেমন বলে ব্যালেন্স করার কথা, মমতা ব্যানার্জি ব্যালেন্স করতে পারেনি বলে দলটা ভেঙেছে, কিন্তু তুমি এখন পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জিকে কিন্তু মানে চোর অপবাদ বা চুরি করেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি। তার টিমের সব ধুয়ে ফিয়ে খেয়ে নিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু এটা দিয়ে আবার প্রুফ করতে এখনো পর্যন্ত লিজেন্ড আছে ওরা, ওরা ঠিক লিজেন্ড। আছে, সেটা জানি না, কিন্তু ভালো মন্দ ধরো সব দলেই রয়েছে তো। হুম হুম। ঠিক আছে, ওকে তাহলে ব্যালেন্স করলে আবার পুনরায় ক্ষমতায় থাকবে, না হলে থাকবে না, পরিষ্কার যে কোনো জিনিসে। সময় পরিবর্তন, এটাই তোমার বক্তব্য। হ্যাঁ, ব্যালেন্স করতে হবে। এইবার তোমার কন্টেন্ট ক্রিয়েশনের পরে তোমার প্ল্যানিং, যেটা আমি শুনেছি যে তুমি ছবি ডিরেকশন করতে চাও বা অভিনয় করতে চাও অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাক্টর। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যা অবস্থা, দুর্দশা, এবং তুমি পতনও বলতে পারো, কেন হয়েছে? একমাত্র কারণ হচ্ছে গল্প দুর্বল। গল্পই একটা সিনেমার মেন মাথা, এটা অনেকেই বিশ্বাস করে না। হুম দ্য কেরালা স্টোরির কয়েকজনকে চেনো তুমি? 12 ফিল্ম যে আছে, 12 ফেল, চলছে সেই মুভির নায়কের নাম তুমি জেনেছিলে আগে, না। তাই না? সো এরকম কান্তারা মুভির নায়কের নাম অনেকেই জানতো না। না। ইভেন লাকি ভাস্কর মুভির নায়কের নাম অনেকে জানতো না। সো এইসব মুভি মানুষের মনে দাগ কেটেছে, রিসেন্ট হিট, হ্যাঁ, লো বাজেটেরও, বুঝতে পারলে? এগুলোর গল্প হিরো। এক কথায় গল্প যদি হিট থাকে তবেই সব হিট। তুমি ভালো করেই দেখো বাংলা মুভিগুলো, একদম ওরা গ্রাউন্ড লেভেলে যাক না, এই শুধু এসি ঘরে বসে নয়, গ্রাউন্ড লেভেলে যাক। যারা সিনেমা দেখেছে সামনাসামনি মাইক ধরে বললে তো বলবে ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে। একদম মন খুলে বসুক, বলবে মুভিটা দেখলাম, গল্পের ছাতা মাথা কিছু বুঝলাম না, ভাল লাগলো না। গল্প যদি স্ট্রং থাকে কে খারাপ বলবে? গল্প স্ট্রং লাগবে। গল্প বাংলা ইন্ডাস্ট্রিতে নেই, একদমই নেই। হ্যাঁ, আমরা অডিয়েন্সের চয়েস যদি বুঝতে পারি তবেই আমাদের ভিউজ আসে, হুম তাছাড়া কিন্তু আসবে না। বং মিডিয়া যদি একটা ভুলভাল গান বানায়, কন্টেন্ট বানায়, 2 দিন পরে শেষও মায়ের ভেগে চলে যাবে। মেনলি কন্টেন্ট বং মিডিয়াকে টিকে রাখবে, তুমি আমায় বলো যে এই যে যেমন এটা দেবদা হচ্ছে 1 নম্বর কারণ। হ্যাঁ, দেবদা যেমন স্টারডম পেয়েছে, জিতদা যেমন স্টারডম পেয়েছে, ঠিক তেমনই আর কেউ সেই অর্থে পাচ্ছে না, বা হ্যাঁ, নতুন এটা তো করে যাচ্ছি, দেবজিৎ তৈরি হচ্ছে না, এটা কেন হচ্ছে? এটা আমি যাচ্ছি। সো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যেটা কথা বললাম যে গল্প গল্প দুর্বল আছে। এমনি যদি তুমি দেখো কালার ফালার, ভাই সিরিয়াসলি লোকেশন ফোকেশন, ক্রিয়েটিভ টেক ভালো, অভিনয় খুব অসাধারণ, মানে বুঝতে পারলে অসাধারণ। কালার ফালার নিয়ে কোনো দেখেই বোঝা যাবে, একটা ট্রেইলার দেখো, একটা মুভি দেখো, ভাই সাউথের মতো কালার করছে, বলিউডের মতো কালার করছে, ভিএফএক্স করছে, ভালো করছে, কিন্তু কোথাও না কোথাও গল্প হচ্ছে না, নতুনত্ব কিছু নিয়ে আসতে না। যেমন নতুন ফেস তোনাগুলো যে আছে, তুমি কালিয়াচক বা বিভিন্ন মুভি নিজেই ট্রাই করলে, কেন করলে?
নিজে একাই ট্রাই করা তো গডফাদার নেই, অনেক সমস্যার সম্মুখীন, তাও লড়াই করে করলে। আর 100% মুভিটা আমি বলবো আমার অডিয়েন্সকে একবার দেখতে। এই ছেলেটা যে যাকে দেখতে পাচ্ছ আমার বন্ধু, তো এই মালটা ভাই একটা মুভি তৈরি করেছে। আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ কথা দিচ্ছি, খারাপ বলতে পারবে না। এখন তুমি ধরো ভাই শাহরুখ খানের মতো লেভেল দেখাতে পারলো না কেন ভাই? ওনাদের ফান্ড, ওনাদের এক্সপিরিয়েন্স, গডফাদার, অনেক সাপোর্ট আছে ব্যাক এন্ডে। এ সাপোর্ট তেমন ছিল না। ধরো একাই লড়াই করে প্রডিউসার, ওনার এত ঝামেলার মাঝে, আমি জানি তো ঝামেলাগুলো কী করেছে, করে লড়াই করে সিনেমা পর্দা সিলেটা নিয়ে আসছে। একবার দেখো, দেখে এইটুকুই মনে হবে বোরিং প্রথমত সিনেমাতে লাগবে না। হ্যাঁ, এইটুকু তোমাকে মনে হবে যে যদি সুযোগ দেওয়া যেত ছেলেটাকে, হয়তো এই আগামীতে দেবজিৎ হতে পারতো। এরকম অনেক মানুষ আছে, ট্যালেন্ট লুকিয়ে আছে। উজ্জ্বল আমাকে প্রচুর সাপোর্ট করেছে, আর ও কারো কথা কোনো পরোয়া করেনি। আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েটার ও যে ছিল, আমাকে আমার ছবিটাকে প্রমোট করেছিল, ঠিক আছে? মানে ও লাইভ করেছিল ইনস্টাগ্রামে, এতটাই সাপোর্ট করেছিল ও। ইভেন ও যখন সিনেমা দেখতে গিয়েছিল তখন কিন্তু আমাকে ছবি তুলে পাঠিয়েছিল, তোমার ছবি দেখতে এসেছি। শোনো, প্রচুর সাপোর্ট করেছে। একটা কথা বলি, থ্যাংক ইউ তোমাকে। সিনেমা প্রমোশনের জন্য যতগুলো করেছি, হ্যাঁ, বলা চলে সবগুলোতেই আমি টাকা নিয়েছি একদম। উইদাউট দেবদা বলছি, একদম বলছি। দেবদার কাছ থেকে খাওয়া দাওয়া দিয়েছে, ট্রাভেল কিছু ব্যাপার আছে, সেটা অ্যাভয়েড, এটা একটা সম্পর্কের ব্যাপার আছে। হ্যাঁ, বাকি সবার কাছ থেকে টাকা নিয়েছি, সববার কাছ থেকে টাকা নিয়েছি, এবং আগামীতে যদি করি টাকা নেব। হইচই এরকম বড় প্ল্যাটফর্ম ওরা আমাকে দেয় আর কি, সাম্মানিক দেয়, ওরাই দেয় গো। কিন্তু তোমার কাছ থেকে আমি না সিনেমা প্রমোশনের টাকা নিয়েছি, না আজকে পডকাস্টে নিয়েছি, নিজে ইন্টারেস্ট দেখিয়েছি। তার কারণ আমি মনে হচ্ছে পডকাস্ট তুমি শুরু করেছো, যাই বন্ধুটাকে একটু সাপোর্ট করি। আমার কাছে ও একটাই মাত্র লোক যে সবার আগে দৌড়ে আসে, ঠিক আছে? মানে আমি মানে বললেই ও আমার কথা ফেলে না, সিনেমা হোক। আর আজকে আমরা পডকাস্ট নতুন করে শুরু করেছি, ও পডকাস্ট শুরু করেছে যেহেতু, ও আমার বারবার বলছে তুমি কেন শাহী বাংলাতে ভিডিও বানাচ্ছ না? একদিন ফোনে কথা বলতে বলতে বলছি যে তুমি আবার ছেড়ে দিলে, সিনেমা করছো ঠিক আছে করো, তুমি কেন শাহী বাংলাতে ভিডিও আপলোড করছো না, কিছু করছো না? ওই আমাকে বলতো, ঠিক আছে? যেই ও দেখলো যে পডকাস্ট করেছে, ও নিজে থেকে এসছে। আজকে ওর প্রচন্ড ব্যস্ত শিডিউল, কিন্তু ও এসে বলেছে চলো বন্ধুর কাজ যাই, দিয়ে দেখো আড্ডা মেরে আসি, তোমাকে সাপোর্ট করে আসি। আর ও এসছে আজকে, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার সামনে বলতে চাই যে উজ্জ্বল ফিল্ম হোক, পডকাস্ট হোক, সব কিছু তো সবার আগে আমার কাছে থাকে। এটা মানে তোমাদেরকে মন ভোলানোর জন্য বা ওকে ইমপ্রেস করার জন্য কিন্তু বলছেন, এটা ফ্যাক্ট। দেখো, অহংকার নয়, বিশ্বাস করো অনেকেই আমাকে পডকাস্টের জন্য অলরেডি মেইল করে রেখেছে। হ্যাঁ, বলে তো তোমাকে। আমি ইচ্ছা আছে আমার, এত ভালো কোয়ালিটি যাই, একটু পডকাস্ট দেখেছি, মনে কথা বলি, একদম ফুল ইচ্ছা আছে আমার, যাই ওর ওখানে। কিন্তু ভাই আমার ট্রাভেল খরচা, থাকা খাওয়া, একটু হালকা কিছু পয়সা করে না দিলে কি করে যাই, বুঝতে পারলে? ওরও তো ভিউজ আসবে, ইনকাম আসবে, তাই আমি যাচ্ছি না। কিন্তু তোমার কাছে আমি আসি উইদাউট কোনো পয়সা লাগবে না। আমি তোমার জার্নি দেখেছি, তুমি লোকটা কেমন, তোমার স্বপ্ন, তোমার কষ্ট বেদনা দেখেছি, তো একটু হালকা সাপোর্ট করছি। খারাপ পেও না যে দরদ দেখাচ্ছে। যদি আমার থেকে 10,000 ভিউজ আসে, 10,000 ভিউজ আসে, তোমার ভালো হবে। তার পাশাপাশি আমার একটা ইচ্ছা যে তোমার সাথে বসে গল্প করি, কিছু মনের কথা বলি, আর তুমি সলিড কোশ্চেন করবা, ভেজাল নেই তোমার মধ্যে। আমি ভেবেছিলাম যে এগুলো প্রশ্ন করবো, আমিও তোমার কাছে অনেক কিছু শিখবো, জানবো, এবং তোমারও একটা জার্নি যেটা রয়েছে সেখান থেকে ইন্সপিরেশন পাবো, সেটা পেলাম। মানে আমি প্রচন্ড, আমাদের কিন্তু গল্পটা, মানে এই যে পডকাস্টটা সেশনটা হলো, মানে যারা দেখছে তারাও আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছি যে এটা কিন্তু খুব প্রোডাক্টিভ, এবং ও যা যা কথাবার্তা বলছে প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের কাছে লাগবে। আরে লাইফে কাজে লাগবে, আমার লাইফে কাজে লাগবে। আরে ভাই, এই পডকাস্টে দেখবে অনেকে নেগেটিভ কথা বলবে, প্রোফাইলগুলো কি একদম ভিতরে প্রোফাইলে ঢুকবা, দেখি তুমি বুঝবে জীবনে কিচ্ছু করতে পারেনি। সফল ব্যক্তির প্রোফাইল একটু অন্যরকম থাকে, তাই ভুলভাল কথা বলছে। যারা কিচ্ছু করতে পারে না তারা শুধু নেগেটিভ কিছু নিয়ে থাকে। এই পডকাস্টে তুমি চাইলে 1000টা ভুল ধরতে পারবে, আবার 1000টা পজিটিভ ধরতে হবে। পজিটিভ কারা ধরবে? যারা পজিটিভ মাইন্ড নিয়ে চলে, তারাই পজিটিভ ধরবে। সেই মাইন্ডটাকে তৈরি করো, খোলামেলা কথা বলুন। একদম একদম। নেগেটিভ যারা কথাবার্তা বলে, দাঁত তেরিকা জাগা, ও ভার্মে জাগা, ও নেগেটিভই ও নিজের জীবনে আছে, আর কিছু না। তা আমরা বং মিডিয়া উজ্জ্বলকে বড় পর্দায় কবে দেখতে পাবো? আমার বড় পর্দায় না, বাংলায় ইচ্ছা নেই। বড় বড় ভাব মারছে এমন না। আসলে এখন এই মুহূর্তে অডিয়েন্স, তুমি যত ভালোই সিনেমা বানাও না কেন, বাংলা অডিয়েন্স, বিশ্বাস করো, খোলামেলা কথা, দেবদা, অঙ্কুশদা বা আমার কোনো সিনেমা বানালাম, আমি মিট আপ করতে গেলাম, আসবে 200-500 লোক, 20,000 লোক আসবে, তার মধ্যে 1% লোকও সিনেমা হলে যাবে না।
যাবেই না, ওরা যাবেই না, ওরা এত লার্জ স্কেলে সিনেমা দেখেছে। হ্যাঁ এই তোমার সাউথে এখন হিন্দি সবাই জানে। একটা সময় ছিল হিন্দি কম বুঝতো, তারা একটা বাংলার অডিয়েন্স ছিল। এখন এক কথা লার্জ স্কেলে মানুষ ছবি দেখেছে, সাউথ, বলিউড, হলিউডের। তো এখানকার সিনেমা মানুষ দেখে না, কিন্তু লার্জ স্কেল ছাড়াও কম বাজেটের সিনেমা মানুষ দেখে তখনই যখন গল্প ভালো হয়। গল্প ভালো হয়। যদি গল্প কোনোদিন আমার ভালো হয় তবেই যাব, তাছাড়া যত বড় স্টার্ট কাজ হোক, যত কিছুই হোক না কেন, আমি গল্প ভালো না হলে যাচ্ছি না। আমি যেদিন সিনেমা করবো বা বড় পর্দায় যাবো, হ্যাঁ, বা ওয়েব সিরিজ করবো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি গল্প ভালো লাগবেই, চ্যালেঞ্জ একদম, মানে এইটুকু কনফিডেন্স আছে, মানে সিরিয়াসলি বলছি। আমার কিন্তু তোমাকে মানে আমাদের অক্ষয় কুমারের মতো লাগে যে তোমার একটা করে হিট কাজ বের হয় আর তার সঙ্গে সঙ্গে আমরা পরের কাজের ঘোষণা পেয়ে যাই। আমি যখনই একটা হিট কাজ দেবো বা একটা কাজ পোস্ট এটা করবো, খুব তার ভালো। আমার দর্জি মামার পরে আরেকটা আসবে। এবার তুমি দর্জি মামাটা বলো, এটা কি? ও হ্যাঁ, হ্যাঁ নমস্কার, বলছি যে বলেছিলাম একটা ধামাকাদার কাজ দেবো, আমের আচার, খতরনাক কাজ, হিট গিয়েছে। একদম একদম হ্যাঁ, একদম। আমি এই কাজগুলো একদম ব্লক ব্লাস্টার কাজ, এটা কিন্তু ব্লকবাস্টার, আমের আচার। পুরো আগুনের মতো হিট। আমি বলেছি, আমি কাজের আগে বলেছি, কাজের পরে আর শুনতে পারবে না। এখন এখন মনে হবে যে হিট যায়নি, আবার ভালো কিছু করতে হবে। যদি ভেবে নিই যে পুরো হিট গিয়েছে, তাহলে তো ওইখানেই থেমে গেলাম, হয়তো ওটার মতো কাজ আবার করবো। হিট গিয়েছে, হ্যাঁ। আর একটা হিট করি, হিট যায়নি মনে করো, তাই কোয়ালিটি আপগ্রেড করবো। এক কথায়, আমের আচার তোমরা দেখেছো, কেমন লেগেছে বলো? তুমি জানো বাংলাদেশে প্রায় 1 মিলিয়নের উপরে মানুষ টিকটক করেছে, বাহ! যাদের আমি ফ্যান, মানে অনেকেই নাটক টাটক করে। তোমাকে কংগ্রাচুলেশন এবং তোমার অনেক অনেক শুভেচ্ছা যে তুমি এত বড় একটা সাকসেসফুল কাজ দিয়েছো। আমি দেখলাম বাংলাদেশের সবাই মানে আমি তো একবার এইভাবে স্ক্রল করছি আর শুধু আমের আচার, আমার আমের খুশি আচার, লাগতেছে কি জানো? তেঁতুলের আচার আসছে না, হ্যাঁ, সব আমের আচার। আমার খুশি লাগতেছে কি, তুমি যদি দেখো বাংলা গানের মধ্যে, এখনই সার্চ করো সোশ্যাল মিডিয়ায় টপ 10 বাংলা গান কি কি, দেখবে হয়তো 60টা গানই বাংলাদেশের। হ্যাঁ। বাংলাদেশের গান সত্যি বলতে খুব ভালো লাগে, তারা অনেক সুন্দর মিউজিক, অ্যাডভান্স লেভেলে মিউজিক করে, খুব ভালো কাজ করে, মারাত্মক কাজ করে গানের দিক দিয়ে। তো সেই দেশে এখানকার ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা স্টুডিওর থেকে, ছোট্ট একটা গ্রাম থেকে উঠে ছেলেটা হিট দিয়েছে, যেখানে মিলিয়ন লোক রিল করেছে। মানে বাংলা গানে মিলিয়ন রিল হয়তো 10টা গানও নেই, নেই নেই নেই। মনে হয় 10টা গানও নেই। তো নেই। যদি 10টা থাকে, সেই 10টার মধ্যে উজ্জ্বল বর্মনের একটা, এটা একটা হিস্টোরি ক্রিয়েট হয়ে গেল। না, এবং তোমার গানের সেন্স খুব ভালো, আমি দেখেছি ওর গানের সেন্স খুব ভালো। এবং আমাদের যারা ফিল্মের টিম রয়েছে, যখন আমরা একটা প্রি প্ল্যান করছিলাম তখন ওকে নিয়ে আলোচনা হচ্ছিল, ওর গানের সেন্স খুব ভালো। আমার হাতে যদি একটা প্রপার বড়, অ্যাকচুয়ালি আমার যে ছেলেগুলো কাজ করে তারা তো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে, তাদের হাতে বড় সেট আপ নেই। যদি বড় সেট আপের কেউ আমার হাতে একজন আসে না, মিউজিশিয়ান, আমি কথা দিচ্ছি ওরই লাইফ চেঞ্জ করে দেবো। ছোটো মুখে বড় কথা বললাম, মানে এটুকু কনফিডেন্স আছে। আর না পারলে আমারে গালি দিও। না না, কনফিডেন্সটা আছে, এখন কনফিডেন্স না রাখলে তো কিছুই হবে না। না, এই কনফিডেন্সটা আছে, mainly- কারণ আমি না বুঝতে পারছি এই মুহূর্তে যে মানুষ কীরকম জিনিস পছন্দ করছে সোশ্যাল মিডিয়ায়, গান বলো, কমেডি বলো, এটাই। আর আমরা কোথায় মেন টপিকে যাচ্ছিলাম, কি একটা কথা বলছিলাম, আমরা সিনেমায় ছিলাম হ্যাঁ সিনেমায় ছিলাম, হ্যাঁ। যে তোমায় বড় পর্দে কবে দেখতে পাচ্ছি, এগুলো হয়ে গেল। আর হ্যাঁ, তোমার সিনেমা আসবে, তোর আসে কি, আমি বলে দিচ্ছি। দাদা তোর আছে কি, আমি ঘোষণা দিব। সর্বপ্রথম আমি প্রমোশন করবো। থ্যাংক ইউ, যতদিন তুমি সাকসেস পাওনি, আমি যতটুকু পারবো হেল্প করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাকসেস পাওয়ার পরে হয়তো আমি একটু অনেক বন্ধু তখন হয়ে যাবে, তখন আমি এমনটা হয় নাকি? দুঃখের দিনে আছি। সাকসেস মানে তুমি এমন একটা জায়গায় যেমন রয়েছে, এবং আমাদের কাজ হলো যে আমরা একসাথে কাজ করব, ওইরকম কোনো সাকসেস নয়। সাকসেস যদি মাথায় উঠে যায় না আমরা সাকসেস হয়ে গেলে শেষ না, কাজ করে যেতে হবে, সাথে কাজ করবো, এইরকম বড় ছবি হয়ে যাবে। তোমার যেমন বড় বড় প্ল্যান আছে, যখন আমি একটা সাকসেসফুল কাজ করবো তখন মনে হবে না এবার উজ্জ্বলের সঙ্গে প্ল্যান করি বড় ছবি। তুমি কাটবা না প্লিজ, একটা কথা বলবো, বিশ্বাস করো আমার কাছে কিছু গল্প আছে, তার মধ্যে একটা গল্পই চুজ করবো, আমি কিন্তু খুব বেছে গুছে চুজ করি। সেই গল্পটা একটা ওয়েব সিরিজ হবে, ইচ্ছা আছে হইচইতে আনার, হ্যাঁ, বা কোনো ওটিটিতে বা ইউটিউবে আনার। তো সেই গল্পটা আমি তোমাকে অ্যাপ্রোচ করবো, তোমাকে ছাড়া আমি করবো না। আমি কথা দিচ্ছি, একবার বিশ্বাস করে আসো। সেই গল্পটা যদি আমরা প্রেজেন্ট করতে পারি না, মানুষ দেখতে হবে যে হ্যাঁ বাংলায় কন্টেন্ট কামব্যাক করলো, এটুকু বিশ্বাস আছে। প্রতিটা সেকেন্ডে মানুষ ভাববে একটা হবে একটা, আর একটা, মানে অন্যরকম হয়ে যাবে মানুষ। এটা বিশ্বাসের কি আছে, এবং তুমি আমাকে বলছো এটা অ্যাপ্রোচের আর কিছু নেই, হয়ে গেল শোনা। এবং আমার তোমার প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে। যেমন তোমার মনে আছে আমরা বলেছিলাম তুমি গান বানাবে, তো তুমি বানাও, তোমার ডিপার্টমেন্ট আমি কিছু ঢুকবো না, তোমার যা খুশি করো, আমি শুধু টিম সাজিয়ে দেবো, তুমি করো তোমার মতো করে, বলেছিলাম। ওইখানে আমের আচার দেওয়ার কথা ছিল, যে ওই তো সিনেমাটা বলছিল না, আমের আচার দেওয়ার কথা ছিল, হলো না কাজ, নেক্সট টাইম। হ্যাঁ
হ্যাঁ এই দেখো তোমাকে আমি বলছি দর্জি মামা, হ্যাঁ এই গানটা যদি যে কোনো সিনেমায় হিট হয় না, মানে ইউজ করে না 100 মিলিয়ন পার যাবে। এবং থ্যাংক ইউ আমাকে তোমাদের সবার সামনে উজ্জ্বল বললো যে আমাকে একটা কাজ ওর সামনে আমের কাজ আচারটা করতে তোমারই নেবে। ছিল, আমি বলিনি আগে কি করো, আমি যে ওই গানের দায়িত্ব দিয়েছিলাম, আমের আচার একটা তোমার গান ছিল। যা আমি মিস করে গেলাম, হ্যাঁ আমি মিস করে গেলাম। আমের আচারটা তোমারই গান ছিল সিরিয়াসলি। এবং ডিরেক্টর যে গানটা দেশু সেভেনে বলছিল সায়ন্তন দা বলছিল যে একটা গান দাও, ভালো লাগলে ইউজ করবে, এমন না যে আসবে, এটা ভেবো না যে আসবে, বুঝতে পারলে, না আসারই চান্স বেশি, বলে দিলাম আগেই, পরে আসলে পরে আবার বলবে যে এই বলছে কই আগেই না, নেগেটিভ আগে ভাবো যাও। সো সেই ডিরেক্টরের কাজটা রেখে দেবো, দেখবো ওটাও হিট যাবে 100%। হিট যাবে। আমি 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 যদি দেবদার আশেপাশের লোকজন বা দেবদা যদি এটা দেখে, তাহলে আমি তোমাদেরকে বলতে চাই পুরো টিমকে, ছেলেটাকে ভরসা না, করো। আমি চলো হোয়াটসঅ্যাপে বলতে পারি, হোয়াটসঅ্যাপে বলতে পারি। জানি আমরা বলছি আমাদের দাবি যে যে দাদা তোমার ছবিতে উজ্জ্বলের একটা গান নাও, কারণ ও ভালো মতো জানে যে গানকে কি করে হিট করাতে হয়, আর ওর পরিশ্রম আমিও দেখেছি এইসব জিনিস। আমি চ্যালেঞ্জ দেবো, আমি চ্যালেঞ্জ দেবো, ওর প্রতিটা চ্যালেঞ্জ মানে সফল হয় কিন্তু আমি চ্যালেঞ্জ দেবো, আমরা সবাই সাক্ষী কিন্তু হিট যাবে, আমি চ্যালেঞ্জ দেবো হিট যাবেই, মানে একটা এইটুকু বিশ্বাস আর কি, এটুকু বিশ্বাস। ওই সবশেষে একটাই কথা বলবো, না গেলে আমাকে গালি দেবা। আচ্ছা, এবার এবার হ্যাঁ আর একটা কথা বলবো তো, বলো। দর্জি মামা আসবে আমার নতুন গান দুর্গাপুজো উপলক্ষে 10 সেপ্টেম্বর। এখন আর কোনো কাজ আসবে না, ডিরেক্ট দর্জি মামা আসবে। আর একদম ডেট ঘোষণা 10ই সেপ্টেম্বর, দর্জি মামা। লিস্ট মানে গান রেডি হয়ে যায়, হ্যাঁ, চলছে প্ল্যানিং। তারপরে নভেম্বরের 25 তারিখ নেক্সট গান, নেক্সট গান, আরে হ্যাঁ। সিডি পুরো হ্যাঁ, বছরের সিডি হ্যাঁ, বানানো। তারপরে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। হ্যাঁ, পুরো শিডিউল তুমি ডেট গুলো লক করে রাখো, হয়তো একটু জানুয়ারি নির্বেশ। একটু আগে দিলে হতো না, তাহলে মানুষজন 1 তারিখে প্লে করতে পারতো, পিকনিক টিকনিকে যেতে পারতো 25শে ডিসেম্বর। সিজন ওয়াইজ আমি দেবো না, সিজন ওয়াইজ কোনো এমন কাজ করে সারা বছর চলবে। আমের আচার যখন বানাচ্ছিলাম কি হ্যাঁ, এবার তোমার আমের আচার পিকনিকে চলবে খুব ভালো। শোনো, বলছিল অনেকে আমের যদি আচার, চলবে। আমের আচার চলবে না, আমের আচার মালদায় চলবে, আম চলে ওখানে। আরে বাবা দেখো তো চলে কি না, পিকনিক ঠান্ডা গরম সব সময় চলবে, ওটা ম্যাটার করে না। যে মানুষের একটা ধারণা আছে না, মানে ভুলভাল। আম মানে মালদা, ওরা আমি মালদার শিক্ষিত লোক, শিক্ষিত লোক, আমের সিজন ওয়াইজ চলে, মালদাতে পাওয়া যায় বেশি, ওই শিক্ষা ব্যাপারটা হ্যাঁ, কাজে আমি লাগিয়েছে। মালদা ছেলে, কলকাতায় আমি আম কিনে খাই, তো কলকাতায় তো আম পাওয়া যায়, এটা কি ধরনের কথা? কিছু ক্ষেত্রে শিক্ষা কাজে লাগে না, কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কাজে লাগে। যাই হোক, সব থেকে বড় প্রশ্ন, ঠিক আছে, তুমি এটা আমার- আমি নিজে জানতে চাই আগে, এটা প্রশ্ন উত্তর দাও, আমি নিজে জানার জন্য খুব এক্সাইটেড। বলো তুমি মাসে কত টাকা ইনকাম করে এটা বলো। ইনকাম, ইনকাম কাকে বলে? যে ব্যয় যাওয়ার পরে যেটা থাকে, আমার ব্যয় চলে যায় অনেক। আমার মান্থলি যারা পাশে থাকে তারাই জানে, আমার 2-2.5 লক্ষ টাকার উপরে ব্যয় চলে যায়, হ্যাঁ, ব্যয় ও চলে তো যায়। সব তারপর আর মানে থাকে ও না। ও অনেক প্রত্যেক মাসে মানুষের কম পাশে না, উদাহরণ 3 লক্ষ টাকা দিতে হয়তো হয়। কমই বললাম আমি, ব্যয় যায়। ব্যয় কি করে বলো তো? তুমি প্রত্যেক মাসে দেখবে 2বার করে আমি হয় কলকাতা আসি, 7-8 দিন থাকি, বা চেন্নাই মুম্বাই এখানে যাই, বা দেখবে 1-2 মাস, আমি যদি বলি ব্যয়ের কথা, ব্যয় তো হয়তো 5-6 লক্ষ টাকার উপরে যায়, তার থেকে বেশি। কারণ আমার 2 মাসের মধ্যে একটা করে গান বানাতে হয়, আর একটা করে গানে ভাবো কত করে খরচা যায়, তুমি জানো। হ্যাঁ, জানি। অ্যাভারেজ 3 লক্ষ 2.5 লক্ষ, তো 2 মাস মিলে আমার মান্থলি কোনো হিসাব নেই, ওই ধরে রাখো 3 লক্ষ টাকা খরচা যায়, তারপর আর থাকে না কিছু। আমার যেটুকু আসে পে টু ব্যাক ফোন বাজার, হিসাব পেয়ে গেছে মোটামুটি 10 লাখ টাকা করে পার মান্থ। ইনকাম কই, Minimum। ইনকাম ওটা নয় বন্ধু, না না, আরে ব্যয় ডায়লগ বলছি। ব্যয় যায়, ব্যয় যাওয়ার পর আমার থাকে না, সত্যি বলছি আমার থাকে না, একদম সত্যি বলছি, তাই বলে আমি বাড়ি ঘর করতে পারছি না। আমার রেশন দিতে হয়, 3টা গ্রামে এখন রেশন দিচ্ছি, সেগুলোতে ব্যয়, ব্যয় বলবো না, ধরো আর কি একটা টাকা হয়ে যায়। আচ্ছা, উত্তরবঙ্গ নিয়ে কিছু বলো। এবং আমি একটা জিনিস বলতে চাই যে কলকাতায় যখন কোনো ইভেন্ট হয়, ক্রিয়েটারদেরকে নিয়ে যখন ইভেন্ট হয়, সেই ইভেন্টে কিন্তু আমি উত্তরবঙ্গের ক্রিয়েটারকে খুব একটা দেখতে পাই না। বেশিরভাগ দেখি কলকাতার লোকজন ওখানে গিয়ে থাকে। তার মানে কি ক্রিয়েটার মানে কি শুধুমাত্র কলকাতার লোকজনকে ধরা হয়, উত্তরবঙ্গের ছেলেপিলেরা সব বাদ, বা উত্তরবঙ্গে কোনো গুরুত্ব দেওয়া হয় না? উত্তরবঙ্গ মানে পাহাড়, উত্তরবঙ্গ মানে আম, উত্তরবঙ্গ মানে ক্রিয়েটার হতে পারে না, উত্তরবঙ্গের ছেলেরা কি কাজ জানে, এগুলো। এখানে 2টা পজিটিভ আর নেগেটিভ বলবো। যেটা আমাদের নেগেটিভ সেটা হচ্ছে অফার পায়, এমন নয় যে উত্তরবঙ্গের ক্রিয়েটার অফার পায় না, অফার পায়, কিন্তু ট্রাভেল যাওয়া আসা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এমন একটা দিদি নাম্বার 1 থেকে সেদিন একটা দিদিকে ডাকছে, কালকে শো, আজকে ডেকেছে, টিকিট পাবে কই, টিকিট পাবে কই, হ্যাঁ, তারপরে ফ্লাইট করে দেওয়া হলো, ওর ওই ফ্লাইট টিকিটটা কেনার মতো ক্ষমতা নেই। এরকম কিছু পরিস্থিতির শিকার হয়, ট্রাভেল জনিত একটা ইস্যু। বাকিটা হ্যাঁ হয়তো চোখে কম পড়ে,
এটা অনেক কিছু বিষয় হতে পারে। ধরে রাখো আমরা ওখানকার আঞ্চলিক যে জিনিসটা নিয়ে ভিডিও করি সেটা হয়তো এখানে ঠিকঠাক চলে না, তাই আমি বলবো আঞ্চলিকের পাশাপাশি এখানকার কালচারটাকে অ্যাড করাও, তারপরে দেখো অবশ্যই সংমিশ্রণে চলবে। হুম দ্বিতীয়, দেখবে ফেসবুক খুলবে নতুন একটা আইডি, দেখবে তোমার লোকাল যেগুলো লোক হুম, সেগুলোকে দেখাবে। হ্যাঁ। ফেসবুকের একটা অ্যালগোরিথম আছে কি লোকাল লোকের কাছে আগে নোটিফিকেশন যায়, আর ওদিকের বেশিরভাগ ক্রিয়েটার ফেসবুক ক্রিয়েটার, ফেসবুক কি ইউটিউব কি লোকাল লোকের কাছে আগে যায়। সো ওই যে অডিয়েন্স বেসটা ওই দিকে বেশি, এদিকে একটু কম আসে হুম এটা। আর এই কলকাতা মার্কেটে নাম পরিচিতি কী করে অর্জন করতে হবে সেটা একটা টেকনিক খাটাতে হবে, এটা আমি খাটিয়েছি। সো সেই টেকনিকটা তোমরাও খাটাও, সবটা তো বলা যায় না, তোমরাও খাটাও। এক দুটো একটু কিছু বলে দাও ছেলেপিলেদেরকে, হ্যাঁ, এক দুটো আইডিয়া বলে দাও ছেলেপিলেদেরকে। জানে সবাই, তোমরা খাটায় না, আঞ্চলিকের প্রতি ওদের টান বেশি, আঞ্চলিকের পাশাপাশি নিজেরটা তো ভাবতে হয়, এদিকেও টানবে। আচ্ছা আর অবশ্যই তোমরা যারা আছো কলকাতা বলো বা বড় বড় রিয়েলিটি শো বা এই সাইটের, উত্তরবঙ্গের দিকে একটু ফোকাস করে দেখো, ভালো করে অ্যানালাইসিস করে লাস্ট 4 বছরে বাংলার থেকে পশ্চিমবঙ্গ থেকে সব থেকে হিট গান উত্তরবঙ্গে দিয়েছে। উত্তরবঙ্গ থেকে, এবং ক্রিয়েটার সংখ্যাও কিন্তু তুমি যদি দেখো উত্তরবঙ্গে বেশি। সংখ্যা হ্যাঁ সংখ্যাটা আমি হিসাব করিনি। আমি দেখেছি অনেক অনেক সাকসেসফুল ক্রিয়েটার কিন্তু নর্থ বেঙ্গল থেকে প্রচুর ক্রিয়েটার এখন হয়ে গেছে যারা ভালো এবং এবং ভালো করে ওই যে দেখবে, বললাম তুমি কলকাতা বলে সব দেখতে পাচ্ছে আর ওদিকের গুলোকে কাউন্ট করছে না। বড় বড় মিলিয়ন অফ ফলোয়ার্স ক্রিয়েটার্স ওখানে রয়েছে যারা ভালো ভালো কাজ করছে। না আসলে ডিরেক্ট ভুল ধরা যাবে না, কিছু লজিক আছে, কিছু আমাদেরও টেকনিক নিয়ে চেষ্টা করতে হবে এদিকে একটা। আসলে ওদের হয়তো ইন্টারেস্ট নেই গো, যারা ক্রিয়েটর তারা সবাই ট্যালেন্টেড, হ্যাঁ তারা সবাই ট্যালেন্ট, হয়তো ইন্টারেস্ট নেই, ওরা হয়তো জানে যে ওখানে গিয়ে কী করবো, ওখানে তো শুনি তো টেকনিশিয়ান এখানকার ডিওপি যারা সিনেমায় কাজ করতো, হ্যাঁ এদিক ওদিক, হ্যাঁ তারাই এখন ওদিকে যাচ্ছে। সিরিয়াসলি অনেক ডিরেক্টর উত্তরবঙ্গে যাচ্ছে আর সেখানে গিয়ে আমাদের নিয়ে কাজ করতে যাচ্ছে। তো আমাদের একটা বুদ্ধি হয় না যে হয়তো ওদিকে কাজ নিয়ে এদিকে আসে, তো এটুকু নলেজ ওদের আছে গো। So, এটা সত্যি বলতে এদিকে তো একটু কম কাজ হচ্ছে এখন, মানে তুলনামূলক, বা হ্যাঁ, এদিকে কম, কম। অনেক বেতার, যেমন ওই স্কে মুভি না কি আছে, স্কে মুভিজ। হ্যাঁ হ্যাঁ ওরা নিজে মুভি করছে না, এখন রেন্টে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু পড়ে আছে, অনেক যন্ত্র পড়ে আছে, যন্ত্রপাতি পড়ে আছে, তুলনামূলক কাজ কম হচ্ছে। হ্যাঁ, টলিউড ইন্ডাস্ট্রি ব্যাক হোক, দেবে আমরাই ধন্যা দেবো টলিউড হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, একদম, আমরাই ধন্যা দেবো, আমি একদম, আমরাই ধন্যা কাজ দেবো। করবো, একদম। এখন তোমাকে বলছি, বলো। কি আমার কাছে কিছু আমি বলবো তোমাকে, এখন জীবনে প্রথম কেউ পডকাস্টে এসে উল্টে কথা বলবো, আর বন্ধু তো কি পডকাস্ট, কোন পডকাস্ট, তুমি অসীম দা আমাকে বলো, এখন খোলামেলা হ্যাঁ সিনেমা করেছো, 100% ঝামেলা হয়েছে, 100% এই ঝামেলা ওই ঝামেলা, ধরো কোথাও শুটিং করতে গিয়ে টাকা 2,000 টাকা কম দিয়েছে, ঝামেলা লেগে গিয়েছে, লেগে গেছে। প্রডিউসার নিয়ে ঝামেলা হতে পারে, আমি জানি না, চলেছে। হতে পারে। যখন তুমি সিনেমার জন্য 2 লাখ টাকা আরো কাছে নেবে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা নেবে, হ্যাঁ, তো সেটা যখন রিটার্ন দিতে পারবে না, বা সেটা নেবে, এরকম কথা, টাকাটা নিয়ে খেলি, এরকম অনেক হয়, হয় হয়। এরকম অনেক হয়, এইরকম ঝামেলা। তারপরে সিনেমা করার পরে ধরো তোমার সিনেমা ভালো হয়েছে, কিন্তু তোমার থাকতো না যে এরকম একটা টাকার পেটি, দেখতে পারতে স্টার হয়ে যেতে, ওই সিনেমাটাকে ভালো কোয়ালিটিতে করা যেত এবং ভালো অডিয়েন্স নিয়ে যাওয়া যেত, টাকারই খেলে আজকাল। হ্যাঁ তো সেটা ছিল না বলে তুমি ঠিক ওই সাকসেসটা পাওনি, একদম টু বি অনেস্ট, একদম টু বি অনেস্ট। স্টার যেভাবে মেগা একদম স্টার ঠিক, যেভাবে একদম পায়, ঠিক। তো এই জন্য তোমাকে খারাপ কথা শুনতে হয়েছে, হ্যাঁ বা একটা সিনেমা বানার পরে আর সিনেমা তুমি বানাওনি, 2 বছরের গ্যাপ, একটা 2 বছর করলাম gap। তো আবার কবে আসবে এখন কবে পর্যন্ত আসবে জানি না। এইগুলো কি করে নাও, আর এই সময় তোমার ভাবনা কি হয়, একদম অনেস্ট বলবা, কিন্তু ডিপ্রেশনে গেলেও বলবা, খারাপ লাগলেও বলবা, ভাবনা কি তোমার এই মুহূর্তে, আমার এই মুহূর্তে ভাবনা, যারা এরকম নেগেটিভ ভাবছে যে সমস্যাগুলো হয়েছে, তাদেরকে ভুলে গেছো? না 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 না, আমি প্রচণ্ড কনফিউজড এখন থাকি যে আমার লাইফে যে সিনেমা যে গোলটা রয়েছে সেটাকে আমি মানে পূরণ করব কি করে, এই জিনিসটা সব থেকে বেশি বড় ভয় আমার কাজ করছে। কারণ আমার কাছে এখন অনেক রেসপন্সিবিলিটি এসে দাঁড়িয়েছে, যেমন আমার বিয়ে হয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে যে আমি একটা ছবি কমপ্লিট করার পরে যে টর্চারের মধ্য দিয়ে গেছি, যেইভাবে গেছি, তারপরে ওই ছবিটা কমপ্লিট করে পরবর্তী ছবিতে যেতে আমার 2 বছর লাগলো। হোল্ড, তোমার যে সিনেমার টর্চারগুলো হয়েছে বা পরিশ্রম হয়েছে, 4 দেওয়ালের ভিতরে কখনো নিজেকে মরতে ইচ্ছা করেছে, মরতে মানে বা এরকম পরিস্থিতি, মাঝে এরকম হয়েছে যে আমি পালিয়ে যাই, পালিয়ে এমন একটা জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ চিনবে না। মানে জীবনটা তুমি বাস্তব দুনিয়ার থেকে আলাদা করতে হ্যাঁ চেয়েছিলে? একদম কেউ চিনবে না, পালিয়ে যাই, এরকম এরকম অনেকবার মনে হয়েছে। পরে মনে হচ্ছে যে একটাই তো স্বপ্ন, একটাই বেঁচে থাকার জিনিস,
তারপর তো মানে আর তো কিছু নেই জীবনে বাঁচার জন্য। তো আমি কি করে মানে থাকতে পারবো অন্য জায়গায়? তারপর যখন এই বিয়ে হলো, আবার বাচ্চা আসছে, তখন আস্তে, 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 আস্তে তুমি যে বললে না যে রেসপন্সিবিলিটিস, ম্যাচিউরিটি, মানসিক পরিবর্তন, এই সবগুলো আমার মধ্যে এখন এসে গেছে। আরে ঠিক আছে? দিয়ে আমি এখন শুধুমাত্র আমার কাছে এখন শুধুমাত্র যেমন একটাই বেঁচে থাকার জিনিস ছিল, এটা সিনেমা। তারপরে এখন বেঁচে থাকার আমার আরো অনেক কারণ দাঁড়িয়ে গেছে। যেগুলোর জন্য এখন আমি জানি না এটা কি করে ব্যালেন্স করব। মানে আমি সত্যি নিজেও জানি না। আজকে ছোট ভাই হিসেবে একটা কথা বলি, আরো কিছু বলো তারপরে বলছি। হ্যাঁ, তো এবার আমি এখন মানে কলকাতায় আমি আ কলকাতায় আছি, শুধুমাত্র সিনেমা করার জন্য এসেছি। ইনফ্যাক্ট আমার বিয়েও যার সাথে হয়েছে, আমরাও সিনেমা করব বলে এক জায়গায় হয়েছি। ঠিক আছে? সিনেমায় এসে আমি ১ম ছেলে যার এখন ২ টো ছবি হয়ে গেছে। ২ টো ছবি হওয়ার পর আমি যেই চাকরিটা ৪ বছর আগে ছেড়ে দিয়েছিলাম, শুধুমাত্র নিজেকে মেইনটেইন করার জন্য আর সংসার চালানোর জন্য, আমি সেই আ জবটা এখন করছি। আমি ২ টো ছবি কমপ্লিট করার পর আমি মানে নিজে মানে আমি ওই সাকসেস ব্যাপারটা কি আমি ওটা এনজয় করতে পারছি না, বুঝতেও পারছি না। আমি মানে লড়াই করতে পারছি না। আর এই কাজটা ছাড়া আমি কোথাও আমি মানে বুঝে উঠতে পারছি না যে আমি কোনো কাজ করতে পারবো। সর্বপ্রথম বলবো তোমার জীবনে সবথেকে বড় চ্যালেঞ্জিং এবং যুদ্ধের সময় চলছে। খুবই, খুবই বিশাল বড় তো যুদ্ধ। এই সময় তুমি তোমার পার্টনার ইফাদিকে পেয়েছো, বিশ্বাস হ্যাঁ, করো। এবং ও আমার লাইফের মানে তুমি যেমন বললে না যে তোমার অ্যাঞ্জেল প্রিয়া তোমাকে যে হারে সাপোর্ট করেছে, তুমি সোনার কথা বললে। ও মানে ও আমাকে আমার সঙ্গে পরিচয়, শুধুমাত্র পরিচয়, তখন তো আমাদের প্রেমও হয়নি। তখন আমার প্রবলেম ছিল আমি কলকাতায় সারভাইভ করতে পারছিলাম না। হুম। ও নিজের সোনা জমা রেখে আমাকে ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে যে তুমি এখানে থাকো। হঠাৎ আমি কেন বললাম জানো? তুমি আসার আগে আমি কিন্তু সবসময় না ফ্যাক্ট নিয়ে কথা বলি, হ্যাঁ। আমার ভাবনা চিন্তা কথাবার্তা তুমি জানোই। আমি আসার আগে বললাম, তুমি ভাবো যে ছেলেটা লড়াই করে সিনেমা করেছে, ভাবো তাহলে একটা সিনেমা ও কীভাবে কত লোককে বুঝিয়েছে, এবং সে কলকাতায় থেকে নিজের স্বপ্নের জন্য কতটা লড়াই করছে। হ্যাঁ, আমি সেই ছেলেটাকে এভাবে দেখতেছি, মানুষ বুঝবে না ব্যাপারটা, যাদের জীবন তারাই বুঝবে, কিন্তু আমি না ফিল করতে পারি তোমার কষ্টটা, বুঝলে? তুমি লড়াইটা বুঝতে পারি যে তুমি রেন্ট দিতে হচ্ছে, সবই কেনা, জলটাও কেনা এখানে, জল কেনা, রেন্ট কেনা, সব সেখানে প্রতিদিন তোমার সব লক্ষ লক্ষ টাকা, শাকসবজি। লক্ষ লক্ষ টাকা তোমার যাচ্ছে সিনেমার জন্য, সেটাকে করতে হচ্ছে, জোগাড় করতে হচ্ছে। সেই সিনেমাটা দিতে পারবে কিনা, প্রডিউসার তোমার প্রতি ভরসা রাখবে কিনা। হ্যাঁ, কারণ সিনেমার প্রডিউসার লাগবে এরকম, শখের জন্য করছি, দেখি। তারপর আরেকটা প্রবলেম, তুমি যখন একটা ছবি করে নিলে, এবার যখন আমি যখন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, এবার যখন আমি মানে কন্টেন্ট দিব, তখন ওহো একটা ছবি করে হয়ে গেল, মানে আর পারলে না বলে নিজের অকাতে চলে এলে। মানে কন্টেন্ট ক্রিয়েশনটাকে তাহলে কি উত্তরে এতটা বাজে নজরও দেখছো তাহলে তোমরা? আমার জন্য তুমি, আমার আছে। জন্য, আমার জন্য তুমি, আমি আজকে তোমাকে ওয়ান পডকাস্ট তোমাকে বলে যাচ্ছি, প্লিজ তুমি অবশ্যই সিনেমার জন্য লড়াই প্রচুর করে যাও, যেটা করার করে যাও, কিন্তু তুমি কামব্যাক করো, বিশ্বাস করো। তুমি একজন ট্যালেন্টেড কমেডিয়ান, আমি বলবো ছিলা খতরনাক। আমি তোমার দেখতাম, আমি তোমার মুখস্থ নেই, আমার মুখস্থ আছে। এই তুই আমাকে চিনিস বে, ও বলে তুই আমাকে চিনিস, তার আমি ফোন করছি, ফোন করতে 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 ও আসতে লেট, এইদিকে দুজনে গল্প, বুঝতে লজিক ছিল সেরকম কমেডি নিয়ে আসো। বুঝতে পারছো কোন কন্টেন্টের কথা বলছি? হ্যাঁ, এরকম বুঝতে পেরেছি। কমেডি নিয়ে আসো, সত্যি বলছি, ভালো টাকা তো আছেই জানোই, ব্র্যান্ড প্রমোশনগুলো ভালো হয়, ইনস্টা এবং ফেসবুক সব জায়গায় আছে। সেটা নিয়ে আসো ফর পকেট খরচা, খোলামেলা কথা, পকেট খরচার জন্য সেটা নিয়ে আসো। না হলে আর সিনেমা হবে না আবার। হ্যাঁ, সে নিজে চলার জন্য, সেখান থেকে দেখবে আপনার রাস্তাটা খুলে যাবে। এবার তুমি জানো এখানে মানে টলিউড পাড়াতে তুমি অভিনেতা হতে যখন আসবে, মানে আমার এরকম ফিল হয়েছে, আমি এখানে অভিনেতা হতে এসেছি কলকাতা, কিন্তু এসে হয়ে গেছি দালাল, মেয়েদের দালাল। মানে কোনো একটা প্রডিউসার বা ইনভেস্টরকে অ্যাপ্রোচ করতে যাবে, তো ওরা চাইবে যে মেয়ে দাও। এই এক্সপিরিয়েন্সটা আমার কলকাতায় নেই, কারণ আমি না কোনোদিন কারো কাছে গিয়ে চাইনি দাদা আমাকে অভিনয় করতে। না, অভিনয় করার না, ধরো কোনো একটা প্রডিউসারকে তুমি বলতে যাবে যে আমার ছবিটাতে প্রডিউস বা এরকম গল্প, বা তুমি মানাতে যাবে, প্রত্যেকজন যেমনভাবে অ্যাপ্রোচ করতে যায়, অ্যাপ্রোচ করতে গিয়ে তারা প্রথমে বলে মেয়ে দাও, মেয়ে দিবা তাহলে ছবি হবে। তুমি এবার ভাবো, তুমি অ্যাক্টর নাকি তুমি দালাল? তুমি অভিনয় কি করে এটা তুমি খুব খারাপ সার্ভাইভ জিনিস, করবে? এইসবের জন্য হয়তো টলিউডটা আজকে নষ্ট। আমি কাউকে আর এখানে নতুন ট্যালেন্টের বা কেউ ভরসা করে না। আজকে তুমি ভাবো, আজকে আমি বড়াই করে বলছি না, আমার যখন ছবিটা সাউথ সিটিতে চলছিল, তো একটা লোক ওখানে বলেছিল যে এই ছেলেটাকে যদি কেউ জায়গা দেয় সঠিকভাবে, ঠিক আছে, তাহলে এ 10 বছরটাকেও টলিউড ধরে রাখতে পারবে। তো ওই কথাটা আজ অব্দি বাজে, কিন্তু ওখানে তো অনেক নাম করা কি বলে ডিরেক্টর এসছিল, অ্যাক্টর এসছিল, ইভেন আমাদের রিনোদাও এসছিল, খাদানের ডিরেক্টর বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, উনি টুইটও করেছিলেন। কই কোনো কাজের অফার আসেনি আজ অব্দি, আসলে কেউ আসেনি, শোনো না, আমি কিচ্ছু মনে করি বলেনি যে কাজ করো।
নেভার, বুঝতে পারছি। অফার পাইনি, কিচ্ছু পাইনি। ইভেন পরের ছবিটাও ওই তালিয়ে খুঁজে তখন যেই ব্যক্তিটা আমাকে আমার ওদের উপর ভরসা দেখে কাজটা আমাদেরকে দিলেন, মানে আমাদের যে ছবিটা হলো, তো সেটা আমার কাছে ফারিস্তাগুলো কোথা থেকে আসছে? বাইরে থেকে, টলিপাড়া থেকে নয় কিন্তু, এগুলো বাইরের লোক। যাই হোক, শোনো, তোমার আর আমার এখন অন ক্যামেরায় কথা হোক। আমি যেটা সিনেমা নিয়ে ভাবতেছি যে টলিউড ইন্ডাস্ট্রিতে তো এরকম একটা পরিস্থিতি, আর তেমন হিটও যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, দেবদা খাদান দিল, রঘু টাকা দিল, তাছাড়া নেই কিন্তু তেমন। এগুলো বাদে যদি আমরা বলি যে যেমন আমরা আগে সিনেমা শুধু গান শুনতাম, এখন দেখবি অ্যালবাম গান চলছে, আর গান থেকে কিন্তু কোটি কোটি টাকাও আসে। হ্যাঁ, তুমি একটা ট্রেন্ড সেট করে দিয়েছো, মানে ইউ আর দ্য ট্রেন্ড সেটার বলা যেতে পারে। যে গান, মানে আমরা বাংলাদেশের পপুলার গান শুনতে পেতাম, এখন প্রতি মাসে মনে হয় তোমার থেকে ভালো ভালো গান শুনতে পাই। এটা কোনো বাংলাতে কোথাও নেই কিন্তু। আমার এখানে বাংলায় কলকাতাতে তুমি কোয়ালিটির মিউজিক ভিডিও দেখতে পাবে, যে হ্যাঁ অত কোয়ালিটিফুল মিউজিক ভিডিও বলছি, হ্যাঁ করেছে, কিন্তু একটাও গান তুমি শুনবে না একবার, মানে মানে 1 মিনিট প্লে করার পর ওরা ফেলে দিবে। ওরা ভুল করে, গানের ওরা টেস্ট তুমি পাবে না একদম। না না, ওনার ছোট মুখে বড় কথা, ওনারা ভুল করে, ওনারা ভিডিও মিউজিক করে, কারেক্ট, মিউজিক ভিডিও না। মিউজিক ভিডিও না, মিউজিকটা মেন, মিউজিকের উপর ডিপেন্ড করে ভিডিওটা আসে। বললো ভিডিও মিউজিক করে, ভিডিও মিউজিক আর মিউজিক ভিডিওর তফাৎ সত্যি আরে আছে। দাদা, আমি বলতেছি ফটো দিয়ে এরকম গান আছে, ফটো দিয়ে এরকম গান আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ। লাল শাড়ি কোনোদিন ভিডিওর জন্য দেখেছো? না, গানটার জন্য। গানটার জন্য বহু গান আছে ফটো দিয়ে ভাইরাল, বহু গান, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ভিউজ। সো মিউজিকটা হিট থাকলে সব হিট। ভিডিওটা অডিয়েন্স রিটেনশনকে ধরে রাখে, কিছু পার্সেন্টেজ ভিউজ ভিডিওর জন্য আসে। কিছু লোক আছে যারা টিভিতে বলো, স্ক্রিনে ভিডিও দেখতে ভালোবাসে, কিছু মুহূর্তে খাওয়ার সময় বলো, কিছু পার্সেন্টেজ ভিডিওর জন্য আসে, বাকিটা গান। এটাই। আর আমি তোমাকে বলে যাচ্ছি, শোনো, যেহেতু আমরা সিনেমার উপর ডিপেন্ড না করে গান হিট দিতে পেরেছি সিনেমার মতো, তাহলে আমরা টলিউডের উপর ডিপেন্ড না করে চলো সিনেমা হিট দিই, পারবো, একদম পারবো। তার জন্য শুধুমাত্র দরকার গল্প। গল্প। গল্প অডিয়েন্সকে আমি সিনেমা হল পর্যন্ত নিয়ে যেতে পারবো, একবার, শুধু একবারই নিয়ে যেতে পারবো। আমাকে একবার বিশ্বাস করো, একবার যাও। এই একবার বিশ্বাস করে যদি বিশ্বাস ধরে রাখতে পারি, তোমার হাতে সব। 10টা সিনেমা বানাও আর ওদেরকে বিশ্বাস দিতে হবে না, ওদের বিশ্বাস হয়েই যাবে যে ও একটা দিয়েছে মানে এটা অবশ্যই বেটার হবে। বুঝতে পারলে? একদম খোলামেলা কথা। তো সেই ট্রিকটা অ্যাপ্লাই করি, অডিয়েন্সকে বলে রাখি, চলো ওর আর আমার, র্যান্ডম কথাটা উঠলো তাই বলছি, এরকম ভেবো না যে পডকাস্টটা এই জন্য করছি। সিমদার আমার কোলাবোরেশনে সিনেমা আসবে বা ওয়েব সিরিজ আসবে, যে কোনো আসবেই। একটা। এবং আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি, হচ্ছে না মানে বেটার কিছু হবে। আর আমি বংমিটা উজ্জ্বল বলছি, যেদিন আসবে 5 বছর পরে আসতে পারে, 2 মাস পরেও আসতে পারে, Correct. যেদিন আসবে আমি কথা দিচ্ছি একবারের জন্য শুধু আমাকে বিশ্বাস করবে। ভুলে গেছো না বাংলা সিনেমা দেখা, বাংলা ওয়েব সিরিজ দেখা ভুলে গেছো? এমনও লোক আছে যারা বাংলা ওয়েব সিরিজ জীবনে দেখেনি, না, জীবনে দেখেনি, সত্যি কথা। সত্যি কথা। কিন্তু একবার দেখো, আমি কথা দিচ্ছি যে হ্যাঁ, এই সাপড়ি ঢং মিডিয়া, এই পাল্টিবাজ, এই ছাগলটাও একটা ভালো কাজ করেছে। সমালোচনাগুলোকে কিভাবে নিয়েছে দেখো, এটাই হলো একটা মোটিভেশন। ভাল লাগে। আরে ডায়লগগুলো তোমরা বলো, আর ইয়ে কে নাও, বারবার জিতনে वाला কি না একটা আছে ডায়লগ, বলো। ওই বাজিগারে হ্যাঁ, বলো বলো। ওই এটা যে কবি কবি হার আমি বলি, বাংলা ভাষা বলি, বারবার জিতে কখনো হিস্টোরি ক্রিয়েট হয় না, হ্যাঁ, বারবার হাইরা যাওয়ার পরে যখন কেউ জেতে সেটা হিস্টোরি ক্রিয়েট হয়। Correct. তো সেরকম সাপড়ি ঢং মিডিয়া ফালতু এই ছেলেটা যেদিন অবাক করে কিছু করবে, সেটা হবে হিস্টোরি। প্রতিনিয়ত যদি আমি ভালো কাজ করি, বুঝতে পারো, সেটা অনেক কি বলবো, সাদা দুধ আছে জানো, ভালো জিনিস, এটা ভালো জিনিস, হ্যাঁ ভালো জিনিস এটা। কিন্তু যখন একটা কালো জিনিসের মধ্যে একটা সাদা টুপ পড়বে, দেখবো হাইলাইটেড হয়, ফাইসাব। আমার সূত্রগুলো এটা। চলো বন্ধু, কাজ হবে কাজ। ওর সাথে আমার। তুমি আপাতত জব করছো, তার পাশাপাশি কন্টেন্টটাতে ফোকাস করো, কে কি বলে একদম, বলুক গা। একদম। সময় মতো সব জবাব হবে। আর তোর আশিকের জন্য অপেক্ষা থাকলাম, তোর আশিক হবে, আমার দর্জি মামার জন্য থাক। চলো চলো, আজকের আড্ডা এখানেই শেষ করছি। তোর আশিকি কামিং সুন। দর্জি মামা। থ্যাংক ইউ সো মাচ।